জান। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিদ্যাবাড়ির লাইভ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। তো আপনারা আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে কনফার্ম করবেন প্লিজ। আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে কনফার্ম করবেন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ, ক্লিয়ার বলতেছেন। তো গত ক্লাসে আপনাদের হচ্ছে এখানে একটা ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে লাস্ট ক্লাসে দুটো আলোচনা করার কথা ছিল, আমাদের দুটো ক্লাস নেওয়ার কথা ছিল। হ্যাঁ, সেই জন্য লেকচার 10 আসে আর কি। বাট টপিক ওয়াইজ আপনারা লেকচার 9 পান, আপনারা কি এটা জানেন? ওকে, সো আমরা আগে 9 শেষ করবো, দেন নেক্সট ক্লাসে আমরা পরশুদিন 10 করবো ইনশাল্লাহ। কয়েকজন হস্ত উত্তোলন করেছেন। জি, সোনিয়া খাতুন বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। আজ কয় ঘন্টা ক্লাস স্যার? আজকে 2 ঘন্টার ক্লাস। আজকে তো আপনার আধা ঘন্টা পরেই হচ্ছে যে কলেজ রেট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু প্রবলেম আছে, এখন কি সলভ করবেন না লাস্টে করে দিবেন স্যার? আমরা আসলে টপিকটা শেষ করে নেই, হ্যাঁ। কারণ আমরা জি স্যার। দেখেছি প্রতিটা ক্লাসে যেটা হয়, কথা বলতে দিলে অনেকে অফ টপিক থেকে প্রশ্ন করেন, কথা বলতে গেলে টাইম ওয়েস্ট হয়ে যায়। সো আমরা টপিকে চলে যাই, মূল আলোচনাটা আমরা শেষ করে নেই, দেন আমরা প্রয়োজনে শেষের দিকে 10 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, এখন আর আমি কাউকে কথা বলার সুযোগ দিচ্ছি না। তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। 113 জনকে আমরা আমাদের সাথে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি সবগুলো হাত নামায় দিলাম আর কি, লোয়ার হ্যান্ডস। আচ্ছা, ওকে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়টা থাকতেছে হচ্ছে গিয়ে ট্রান্সলেশন, এবং মাথায় রেখেন আজকের লাস্ট হচ্ছে ট্রান্সলেশনের ক্লাস। এরপর আপনাদের সাথে ট্রান্সলেশন নিয়ে আর ওইরকম ভাবে কথা হবে না। তার আগে আমাকে জাস্ট একটু কমেন্ট করেন, হ্যাঁ। স্যার, আনসিন প্যাসেজের সিনোনিম অ্যান্টোনিম আসবে? হ্যাঁ, আসবে, গ্যারান্টি দেওয়া যাচ্ছে না সাইদ ভাই, আসতে পারে নাও আসতে পারে। আচ্ছা, আপনারা আমাকে জাস্ট একটু কমেন্ট করেন, এর আগে আমরা যে ট্রান্সলেশন গুলো করেছিলাম, রিভার্স ট্রান্সলেশন গুলো, স্যার রিভার্সের ক্লাসটা নাই এখন আর গ্রুপে। বা রিভার্সের ট্রান্সলেশনটা দিয়ে আপনাদের ডিলিট করছে, কেন করছে আমি জানি না। এটা সার্ভিসে কথা বলেন, আল্লাহর ওয়াস্তে সার্ভিস রিলেটেড কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেন না। আমি আর কমেন্টই পড়বো না, ঠিক আছে? আমি টপিকে চলে যাচ্ছি, আমি টপিকে চলে যাই, নাহলে পরে আমি টপিক শেষ করতে পারি না, এটা ঝামেলা হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে আমরা নোটে আসি। নোট দেখেন, আমরা যেহেতু রিভার্স ট্রান্সলেশন এবং রাইট ফর্ম ভার্ব করে আসছি, সো এইটা বলার অপেক্ষা রাখে না যে আপনি প্যাসিভ চিনেন বা প্যাসিভ চেনেন না, এটা বলারও কোনো সুযোগ নাই। আপনাদের সাথে অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু। কি হলো এটা? আচ্ছা, আসলে আমাদের বদ্ধ ঘর তো, টপিকের বাইরে কাউকে কথা বলতে দেবো না, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করেন, মানে খুব বদ্ধ ঘর, বুঝছেন, চারিদিকে একদম দেয়াল, এসি অফ থাকলে এখানে আপনি মরে যাবেন ঘামতে ঘামতে। যেমনটা এর আগে বলা হয়ে গেছে। তাহলে আসেন দেখেন, আমরা আজকে মূলত বেশি ইম্পর্টেন্ট দিয়ে যে জিনিসটা দেখবো, সেটা হচ্ছে প্যাসিভ ইন ট্রান্সলেশন। এটা আমরা ওইভাবে ধরে ধরে অনুবাদ করি নাই, কিন্তু আজকে ইনশাল্লাহ কাজে লাগবে। অনুবাদের আসলে অনেকগুলো ক্লাস লাগে, আমি কি করবো বলেন, এতগুলো ক্লাস তো পাওয়া সম্ভব না, বা আমি চাইলেও পাবো না। সো আমার পক্ষে যতটুকু করানো সম্ভব, মানে যত বেশি করানো সম্ভব আমি করাই দিচ্ছি ইনশাল্লাহ। তো খেয়াল করেন, কোন সেন্টেন্সে, কোন সেন্টেন্সে কোন কাজ করা হয়, কিন্তু কাজটি কে করে তা উল্লেখ না থাকলে, কে বা কারা করে তা উল্লেখ না থাকলে,
উক্ত সেন্টেন্সটি সাধারণত প্যাসিভ ভয়েস হয়। তাহলে মাথায় রেখেন কোন একটা কাজ করা হয় কিন্তু এই কাজটা কে করে সেটা যদি উল্লেখ না থাকে তাহলে আপনি কনফার্ম থাকবেন সেটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ মানেই, মাথায় রেখেন, প্যাসিভ মানেই আপনার প্রথমে থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে টু বি ভার্ব, তারপরে থাকবে V3। এখানে একটা ঘটনা যায় না রাখেন, সেটা হচ্ছে অনেক সময় এই টু বি ভার্বটাকে শুধু বি ভার্ব বলা হয়। আপনি চাইলে টু বি ভার্বও বলতে পারেন, বি ভার্বও বলতে পারেন। এখন আপনারা একটু জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করেন তো, 10টা বি ভার্ব কমেন্ট করেন, এর আগেও বলা হয়েছে আপনাদেরকে। স্যার, অ্যান্ড যুক্ত সেন্টেন্স, আচ্ছা আমি পরে পড়বো এগুলো, এখন কমেন্ট পড়তে গেলে আমি বিপদে পড়বো। আমি কমেন্ট পড়তেছি না, বিভার গুলো শুধু যেগুলো এগুলো বলেন। এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড, চিন্তা করছেন হ্যাভ হ্যাজ হ্যাড রে যারা বিভার বলতেছে এদের তো আসলে পানিশমেন্ট দেওয়া উচিত। হ্যাভ হ্যাজ হ্যাড রে বিভার বলতেছেন মানে বুঝলাম না। আল্লাহ, ইন্নালিল্লাহ। এই আপনাদের সাথে এগুলো আলোচনা হয়ে গেছে, এ কাম ভুলেও করেন না, তাহলে তো আমরা আজকে বাস খাবো যদি ভুলে জানান। দেন আমরা বলেছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার, এই 5টা ফিক্সড বি ভার্ব। মনোযোগ সহকারে দেখেন, কিন্তু এই 5টার বাহিরে শুধু বি না, কিন্তু বি যুক্ত যত অক্সিলারি আছে, যেমন শ্যাল বি, উইল বি, শুড বি, উড বি, কুড বি, মে বি, মাস্ট বি, মাইট বি, এরপরে শুধু বিন কিন্তু বি ভার্ব না। আমি আগেও বলছি কয়েকবার আপনাদেরকে, বিন যুক্ত যত অক্সিলারি ভার্ব আছে, যেমন হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, মে হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন ইত্যাদি। আর শুধু বিং না, কিন্তু বিং যুক্ত যত অক্সিলারি ভার্ব আছে এগুলোকে আমরা বি ভার্ব বলবো। এইটা একটু মাথায় রেখেন। এখন আমরা আসেন প্যাসিভ ইন ট্রান্সলেশনটা খুব যত্ন সহকারে দেখব এবং আমরা ট্রান্সলেট করবো ইনশাআল্লাহ। ভাই দেখেন তো এসিটা ঠান্ডা হচ্ছে না, একটু কি সমস্যা হলো? আমি মানে ঘেমে পাগল হয়ে যাচ্ছি আমি। ওকে, মাহমুদুল হাসান, এই তো নাইস, সুন্দর হয়েছে। মাহমুদুল হাসান তো ভুল করছেন, শ্যাল হ্যাভ উইল হ্যাভ কেন লিখছেন ভাই? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হবে। ওকে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হইতে হবে, হচ্ছে না ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা এবার মূল আলোচনায় যাই। আমরা আমাদের টপিকের নাম দেখতে পাচ্ছি প্যাসিভ ইন ট্রান্সলেশন। এবার আমরা দেখবো ট্রান্সলেশনে আসলে প্যাসিভের কাজটা কি, বা প্যাসিভ কিভাবে আপনাকে আমাকে ট্রান্সলেশনে হেল্প করতে পারে। আমি হাত তুলতে মানা করলাম, এরপরেও আপনারা হাত তুলতেছেন। জি নাসরিন জান্নাত, দ্রুত বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার ভালো আছেন? আমার হলো ওই যে একটা সমস্যা কি, আমি মানে আপনারা যে পিডিএফ গুলো দিয়েছেন আমি এখন পর্যন্ত একটা ইয়ে করতে পারিনি, কিভাবে করতে হয় আমি জানি না। আচ্ছা, যারা পিডিএফ পান নাই, এটা তো আসলে কমেন্টে বললেই পারতেন। যারা পিডিএফ পান নাই আমাকে ইনবক্সে নক দিন, আমি আপনাকে ইনবক্সে পিডিএফ দিয়ে দেবো। ওকে, আচ্ছা বেটার হয় আপনার কোনো ফ্রেন্ডের থেকে নিয়ে নিন, একবারে না পারলে আমাকে ইনবক্সে নক দিন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, আর যাদের পিডিএফ এর ঝামেলা তারা মূলত হুম, আচ্ছা থাক ভাই, বকাবকি করার দরকার নাই কেউ কাউরে। দেখেন অনেকে হয়তো পারে না আর কি। হ্যাঁ, আপনারা হচ্ছে গিয়ে
গুগল ক্রোম দিয়ে ট্রাই করেন, পেয়ে যাবেন। আচ্ছা বাবা, তাহলে খেয়াল করেন, দেখেন কোন সেন্টেন্সে যদি এরকম দেখেন যে সাবজেক্ট বা কর্তা উল্লেখ নাই, এটা আমি আগেই বলছি, দেখেন এই যে এখানে অলরেডি বলা হয়ে গেছে। হ্যাঁ, কি বলছি আমি? যে কোনো সেন্টেন্সে কোনো কাজ করা হয়, কিন্তু কাজটা কে বা কারা করে তা উল্লেখ না থাকলে সম্ভবত মানে আপনি একদম ধরে নেবেন এটা প্যাসিভ হয়ে যাবে। ওকে, উজ্জ্বল ভাই বলতেছেন স্যার যার পিডিএফ দরকার আমাকে বলতে বললেন। আচ্ছা, ওই যে উজ্জ্বল ভাইকে নক দিন পিডিএফ লাগলে, অথবা আমারে নক দিন, সমস্যা নাই, আমি আপনাদের অনেককে দিয়ে দিয়েছি। সাউন্ডটা একটু বাড়িয়ে দেন, সাউন্ড তো আমি বাড়াতে পারি না বাবা, ঠিক আছে? আচ্ছা, ভিডিও অপারেটর কেউ আসলে আমি তাকে বলবো না সাউন্ডটা বাড়া দিতে, বাকিদের তো সাউন্ড ঠিক আছে, না হলে বলতো তো। আচ্ছা আসেন তাহলে আমরা দেখে নেই। তো খেয়াল করেন, কর্তা, কর্তা না বলে আপনি বলতে পারেন সাবজেক্ট কোনো কিছু করে, যেমন ডাকে, লিখে, পড়ে, খায়, ঘুমায় ইত্যাদি যদি থাকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অনুবাদ যেটা করি, অনুবাদ করার সময় যেটা করি, আমরা প্রথমে লিখি সাবজেক্ট, তারপরে V1, এরপরে আদার্স। তবে হ্যাঁ, সাবজেক্টটা যদি, হ্যাঁ পিপিটি আমি কি করবো তাহলে, এখন এখন দিতে হবে না পরে দিলে হবে? আমি আমার কাছে চাই নাই তো ভাই, আমি তো ক্লাস নিচ্ছি এখন। আচ্ছা, এই যে বাবারা, আমরা আবার শুরু করছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। এই তো ভাই, আপনি তো আর নাই, আপনারে পাই না। যাক, আল্লাহ সুস্থ করুক আপনারে। তো দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এগুলো একদম বেসিক তথ্য, বাচ্চাদের তথ্য, আমাদের বলতে হয় না এটা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কখনো কখনো এস, কখনো ইএস, কখনো IES যোগ করি। আই হোপ এটা আপনাদের মনে আছে। তাহলে দেখেন সাবজেক্ট নিজে যদি কোনো কাজ করে তাহলে আমরা এই কাজ করবো, যেমন সে ডাকে, সে হলো সাবজেক্ট, ডাকার কাজটা নিজেই করতেছে, সো V1। অন্যদিকে দেখেন আমরা যদি বলি সাবজেক্টকে কোনো কিছু করা হয়, যেমন আমি যদি বলি আমি ডাকি, সাউন্ড কম বলতেছে ভাই, দেখেন তো একটু, স্টুডেন্টরা সাউন্ড কম শুনতেছে কেন? সাউন্ড তো সর্বোচ্চ দেয়া আছে বাবা। হুম, এই যে বাকি ভাইরা বলতেছে ঠিক আছে, একটু বাড়ায় নেন না প্লিজ, আপনারা একটু না হলে বের হয়ে আবার একটু অন করেন। এবার দেখেন, আমি ধরে নেন আপনাকে বললাম যে আমি বলি, তাহলে বলার কাজ কে করতেছে? আমি, সাবজেক্ট করতেছি। কিন্তু আমি যদি এভাবে বলি আমাকে বলা হয়, তার মানে দেখেন কাজটা করা হয়, কি করা হয়? বলা হয়। কে বলে? আপনি জানেন না, তার মানে এটা প্যাসিভ। ওকে, ফুল সাউন্ড দিলে মোটামুটি ক্লিয়ার শোনা যায়। হ্যাঁ, একটু ফুল সাউন্ড দিন প্লিজ। তো দেখেন সে ডাকে, হি কলস, কিন্তু আপনি যদি বলেন তাকে ডাকা হয়, হি ইজ কল্ড। ওকে, ওই যে আউটপুটটা একটু বাড়া দিবেন নাকি? আউটপুট ওই যে উপরে উপরে, ওটা কাদের? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমরা যদি বলি তাকে, তাকে দাওয়াত দেয়া হয়, এটা অনুবাদ করেন আপনারা, দাওয়াত দেয়া হয়। দ্রুত লিখে দেন, কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে প্লিজ। তাকে দাওয়াত দেয়া হয়, তাকে দাওয়াত দেয়া হয়। কমেন্ট করতে হবে, এই খোদা, কমেন্ট না করলে হবে না। আ আ আ আ আ এটা কি করলেন? আজমির ইসলাম ওয়াজ দিছেন নাকি? ওয়াজ তো দেওয়া যাবে না আম্মাজান। এই যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3, তাহলে আপনি বলতে পারেন হি অর শি ইজ ইজ ইনভাইটেড, তাকে দাওয়াত দেয়া হয়। আপনি যদি বলেন তাকে দাওয়াত দেয়া হয়েছিল, হি ওয়াজ ইনভাইটেড, তাকে দাওয়াত দেয়া হবে, হি উইল বি ইনভাইটেড, তাকে দাওয়াত দেয়া উচিত, কে দিবে জানি না, হি শুড বি ইনভাইটেড, তাকে অবশ্যই দাওয়াত দিতে হবে, কে দিবে এটা আমরা জানি না, হি মাস্ট বি ইনভাইটেড। এইভাবে প্যাসিভ গুলো করতে হয়। তাহলে এতটুকু আশা করি সমস্যা হবে না। এইবার আসেন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি অনুবাদে চলে যাই। দেন, এবার আমরা এগুলোর অনুবাদ করব। 1 নাম্বার, বাংলাদেশে প্রতি বছর ব্যাপক পরিমাণে, এটা একারটা কেটে দেন, ধান উৎপাদন করা হয়।
তো দেখেন আপনি যখনই কোনো সেন্টেন্স পাবেন, একজন লিখছে হি হ্যাজ ইনভাইটেড, নো, হ্যাঁ, না হ্যাজ হবে না। ওকে, আচ্ছা খেয়াল করেন, এই যে উৎপাদন করা হয় এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা প্রথমে ভার্বটা দেখব। উৎপাদন করা হয়, এখন আপনি প্রশ্ন করেন তো কি উৎপাদন করা হয়? উত্তর আসতেছে ধান। তা কতটুকু ধান? ব্যাপক পরিমাণ ধান। এটা হলো আমাদের সাবজেক্ট। কোথায় উৎপাদন করা হয়? বাংলাদেশে। কখন? প্রতি বছর। তাহলে আমরা আগে সাবজেক্ট আর ভার্বটা নেই। ওকে, আপনারা একটু চেষ্টা করেন প্লিজ। তাহলে আমরা বলবো ব্যাপক পরিমাণ ধান। আপনি বলতে পারেন আ লট অফ, অথবা আ হিউজ অ্যামাউন্ট অফ, অথবা হিউজ, যে কোনো একটা বলতে পারেন, সাথে লেখেন রাইস। তার মানে হচ্ছে আ লট অফ রাইস, আ হিউজ অ্যামাউন্ট অফ রাইস, অথবা হিউজ রাইস is produced or grown in Bangladesh every year. এখন এই অনুযায়ী সম্ভবত 2 নং প্রশ্ন সেন্টেন্সটা আপনাদেরকে একবার অনুবাদ করা দেওয়া হয়েছিল। 2 নং সেন্টেন্সটার অনুবাদ আপনারা করে দেন। ওকে, আর আজকের ক্লাসটা করতে করতে আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখবো ইনশাল্লাহ। শিহাব ভাই, আজকের ক্লাসে অনেকগুলো ভোকাবুলারি শিখবেন ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, প্যাডি দিলে হবে না। হ্যাঁ মাহমুদুল হাসান ভাই, আপনি বলছেন আর হবে না মানে? ওর বাপ হবে, 14 গোষ্ঠী হবে। শফিক ভাই মন খারাপ কেন? ধন্যবাদ শিহাব ভাই, জাজাকাল্লাহ ভাই। বঙ্গবন্ধুকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করা হয়। খুব দ্রুত কমেন্ট করবেন। সোনিয়া, রশিদুল ভাই, সোনিয়া আপু, ও সোনিয়া আপু না তো, আম্মা জান। আম্মা জান, ভালো আছেন? একটু তাড়াতাড়ি লিখে দেন। আচ্ছা, আফরিন জাহান ভুল লিখছে। আচ্ছা, সোনিয়া খাতুন লেখেন। আখি ইসলাম, আখি ইসলাম ভুল লিখছেন। ইব্রাহিম খলিল ভুল লিখছেন। অপো ভুল লিখছেন। বাবা প্লিজ আপনাদের নামগুলো সেট করে নেবেন। আপনি কি অপো নাকি? তো নামটা সেট করে নেবেন। নাম সেট করতে তো সানডে মানডে ক্লোজ হওয়া লাগে না, অটোমেটিক্যালি পারা যায়। টেকনো, এরপরে অনেক বড় বড় নাম। চিন্তা করছেন? বঙ্গবন্ধু বানান ভুল লিখছে। আজমিন, আপনি মারি ফেলাবে রে, আপনার মারি ফেলাবে মানুষ। বঙ্গবন্ধু বানান ভুল করছেন, আপনি তো দেশটারে কান্ট্রি বানাই দিবেন। বঙ্গবন্ধু। এখন দেখেন তো, আমরা এখানে একটু প্রথমে দেখি, বিবেচনা করা হয়, এটা হচ্ছে ভার্ব। কাকে বিবেচনা করা হয় বাবা? বঙ্গবন্ধুকে। সাবজেক্ট কে বিবেচনা করে জানি না, এনে উল্লেখ নাই, তার মানে এটা প্যাসিভ। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে, এটা হচ্ছে এক্সট্রা পার্ট। তাহলে আমরা বলবো বঙ্গবন্ধু ইজ কনসিডার্ড। এই যে কনসিডার্ড শব্দটার পরে যারা যারা অ্যাজ লিখছেন, তাদের জন্য আমরা কয়েক মিনিটের নীরবতা পালন করব, কারণ কনসিডারের পরে কখনো অ্যাজ লেখা যায় না। ওকে, তাহলে আপনার মাথায় রাখতে হবে, অন্য শব্দগুলো লিখলে আপনি অ্যাজ লিখতে পারতেন। যেমন আপনি যদি লিখতেন রিগার্ড, তাহলে আপনি লিখতেন রিগার্ডেড অ্যাজ। শুধু কালার চেঞ্জ করেন। স্যার কালার চেঞ্জ করেন, দেখতে প্রবলেম হচ্ছে, কি বলেন? তো বিপদ। তাহলে দেখেন, বঙ্গবন্ধু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য গ্রেটেস্ট বাঙালি। হ্যাঁ, বাঙালি, নট বেঙ্গলি। স্যার রিকগনাইজ হবে না। রিকগনাইজ মানে হচ্ছে শনাক্ত করা ভাই, শনাক্ত করা, কাউকে চিনতে পারা। আর কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা ভাই। আমরা বঙ্গবন্ধুকে কি শনাক্ত করি নাকি বিবেচনা করি ভাই? ডেফিনেটলি বিবেচনা করি। আচ্ছা, অফ, এ দেখেন 1000 বছরের, অফ দ্য মিলেনিয়াম।
একজন যে কাজটা করছে উনি মিলেনিয়াম লিখে আবার ইয়ার্স লিখছে। ভাই মিলেনিয়াম মানেই হলো 1000 বছর, এরপরে ইয়ার লিখতে হয় না। মিলেনিয়াম মানেই হচ্ছে 1000 বছর, এরপরে আপনাকে আর লিখতে হবে না। অথবা 1000 ইয়ার্স, 1000 ইয়ার্স অথবা মিলেনিয়াম, যে কোনো একটা। পিপল আর দিলে হবে। রশিদুল ভাই লিখছে পিপল আর। আপনি যদি বলেন পিপল আর কনসিডার্ড, মানে জনগণকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বিবেচনা করা হয়ে যাবে। আপনি যদি পিপল দেন, এখানে পিপল নাই, আপনি আনতে পারবেন না। অ্যাক্টিভ করলে বলতেন যে পিপল কনসিডার বঙ্গবন্ধু অ্যাজ দ্য গ্রেটেস্ট বাঙালি অফ 1000 ইয়ার্স। এটা প্যাসিভ, অনুবাদ প্যাসিভ আছে, আপনি অ্যাক্টিভ বানাতে পারবেন না রশিদুল ভাই। আচ্ছা, এবার 3 নাম্বার, তাকে নিয়মিতভাবে ইডেন কলেজের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। এটা করে দেন দেখি, অনুবাদ করেন এটা। তাকে নিয়মিতভাবে ইডেন কলেজের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এইভাবে, দেখেন, তাকে নিয়মিতভাবে ইডেন কলেজের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তাহলে আমরা লিখবো হি ইজ রেগুলারলি সিন। আর আপনারা মনে হয় জানেন কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হয়। ওকে, লয়টারিং, এই যে আমাদের এক ভাই লিখছে, লয়টার মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। তাহলে লয়টারিং দিতে পারেন। অবশ্যই ইডেন কলেজের আশেপাশে যে ঘোরে সে উদ্দেশ্য নিয়েই ঘোরে। আবার এর মানে হচ্ছে ওয়ান্ডারিং, আবার এর মানে হলো রোমিং। অ্যারাউন্ড ইডেন কলেজ দিতে পারেন বা বিসাইড ইডেন কলেজ। একজন বিসাইডস দেখছেন, বিসাইডস কনজাংশন, বিসাইড দিতে হবে। বিসাইড আমি সংক্ষেপে লিখলাম ইসি, ইডেন কলেজ। ওকে, তবে মানুষ ইডেন কলেজের আশেপাশে ঘুরে মানে কিন্তু দেখেন পেছনেও ঘুরে, ডাইনে ঘুরে, বায়ে ঘুরে, এরকম না। ডাইনে বায়ে ঘোরার সুযোগ নাই তো, দেয়াল আছে। আপনি চাইলে বলতে পারেন ইন ফ্রন্ট অফ ইডেন কলেজ। আচ্ছা, তো মাশাআল্লাহ আপনারা পেরেছেন। তাহলে আসেন, সেম ঘটনা দেখেন, এবার সেম জিনিস। আচ্ছা, একটু ছোট করলে দেখা যায় ভাই? একটু কমেন্ট করেন তো, দেখা যায় কি? আমি একটু হালকা ছোট করে দিলাম। এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। রেগুলারলি শেষে দিলে হবে না? জি, রেগুলারলি শেষে দেওয়া যায়। রেগুলারলি মানে সাধারণত অ্যাডভার্ব গুলোকে আপনি যদি অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে লেখেন, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, স্যার ক্লাসটা আগেও হয়েছিল। আচ্ছা, এটা কি আমি আগে পুরোটা করিয়েছিলাম নাকি অল্প একটু দেখায় শেষ করে দিয়েছিলাম? একটু বলেন তো প্লিজ। হ্যাঁ, অল্প একটু বলেছিলাম আমি, অল্প একটু। করাইছেন বলতেছেন, কি বলেন? তাহলে তো আমি স্কিপ করব। হ্যাঁ, অল্প একটু বলছিলাম, আমার মনে আছে, অল্প একটু বলছিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এগুলো সব করে দেওয়া হয়েছিল? মাহমুদুল ভাই বলতেছেন হয়ে গেছে। আল্লাহ, কি বলেন? আচ্ছা, তাহলে কি আমি স্কিপ করে দেবো? আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। আসেন, আজকের ক্লাসটা মারাত্মক ইম্পর্টেন্ট ক্লাস। আজকের পরে আপনাদের এইভাবে হয়তো ধরে ধরে আর করানো হবে না। হ্যাঁ, খেয়াল করেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন ভাই, এই যে সাবজেক্ট কোনো কাজ করতেছে যদি এরকম বোঝায়, হ্যাঁ, সাবজেক্ট কোনো কাজ করতেছে, তখন আমরা সাবজেক্ট প্লাস অ্যামিজার আইনজি যোগ করবো। সাবজেক্টকে কোনো কিছু করা হচ্ছে, যেমন আপনি যদি বলেন সে আমাকে ডাকতেছে, তার মানে এই যে দেখেন ডাকার কাজটা কে করতেছে? সে। কিন্তু আপনি যদি বলেন তাকে ডাকা হচ্ছে, তার মানে ডাকা হচ্ছে কাজটা এখানে উল্লেখ আছে, কিন্তু কাজটা কে করতেছে সেটা আমরা জানি না। তার মানে আমাদেরকে অবশ্যই এটা প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে গেলে কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট অ্যামিজার বিং লিখতে হবে।
সে আমাকে ডাকতেছে, হি ইজ কলিং মি। কিন্তু আপনি যদি বলেন তাকে ডাকা হচ্ছে, হি ইজ বিং কল্ড, এই দেখেন তাকে ডাকা হচ্ছে। ওকে, আমি 2-3টা লাইন করিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে আমার? হ্যাঁ, কয়েকটা লাইন করিয়েছিলাম প্যাসিভ ইন ট্রান্সলেশনে। আচ্ছা, তাহলে আসেন, আচ্ছা যারা করে ফেলছেন তারা তাহলে খুব দ্রুত কমেন্ট করবেন, যেহেতু আপনারা করেই ফেলছেন। হ্যাঁ, এখন বলতে না পারলে খবর আছে। হ্যাঁ, যারা যারা যে বলছেন করে ফেলছেন, তারা যদি খালি কমেন্ট না করেন খবর আছে ভাই, আপনারা করে ফেলাইছেন যেহেতু। আচ্ছা, 1 নাম্বার, এইটা আপনারা এখন প্যাসিভ করে দিবেন, মানে ট্রান্সলেট করে দিবেন। সেটা কি? আমাদের প্রথম কাজ হচ্ছে, বাবা আল্লাহর দোহাই লাগে শুনে নিয়েন, আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্বটাকে খুঁজে বের করা। তাহলে এখানে ভার্ব হচ্ছে প্রকাশ করা হচ্ছে, ভার্ব কন্টিনিউয়াস টেন্সে। এবার একটু প্রশ্ন করেন তো, কি প্রকাশ করা হচ্ছে? বেশ কিছু বই, এটা হলো সাবজেক্ট। কে প্রকাশ করতেছে জানি না, তার মানে এটা প্যাসিভ। কেন? এ বিষয়ে সচেতনতা বাড়াতে। আচ্ছা, এ বিষয়ে এটার ইংরেজি বলেন, এ বিষয়ে এটার ইংরেজি কি? দ্রুত কমেন্ট করেন। ইন্নালিল্লাহ, যারা যারা লিখছেন এই বিষয়ে, ও মাই গড, দেখেন এই বিষয়ের অনেকগুলো ইংরেজি আছে। এর মধ্যে সবচেয়ে সহজটা হচ্ছে অ্যাবাউট দিস, অথবা অ্যাবাউট দিস ম্যাটার, যে কোনো একটা বললেই হয়। আরেকটা হচ্ছে গিয়ে ইন দিস রিগার্ড। এর চাইতেও হাই ফ্রিকোয়েন্সি যে শব্দটা, সেটা হচ্ছে ইন দিস কানেকশন। এই দেখেন, আপনারা যখন প্যারাগ্রাফ লিখবেন তখন এই শব্দগুলো ব্যবহার করতে হবে। আপনি একটা নেগেটিভ কোন একটা ইস্যু নিয়ে একটা প্যারাগ্রাফ লিখছেন, শেষমেশ আপনাকে সাজেশন দেওয়া লাগবে, তখন আপনি বলতে পারেন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য এনজিওস as well as the general people should do something in this connection. সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের এই বিষয়ে এগিয়ে আসা উচিত বা কাজ করা উচিত। তাহলে দেখেন, ইন দিস কানেকশন, ইন দিস রিগার্ড, ইন দিস ম্যাটার, অ্যাবাউট দিস বলতে পারেন। হ্যাঁ, পড়লেন না শিহাব ভাই, এই যে আপনারা তো পড়তে মানা করছেন, সবার কমেন্ট পড়লে বিপদ, আপনারাই কইছেন, আর আমি পড়ি নাই, আপনারাই আমার ধরছেন। তাহলে দেখেন তো, বেশ কিছু বই, ইংরেজি কি? সেভারেল বুকস, সেভারেল বুকস প্রকাশ করা হচ্ছে, এই যে আর বিং পাবলিশড। ওকে, বই প্রকাশ করার একটা নাম হচ্ছে প্রিন্ট করা। প্রিন্টিংও লেখা যায়, প্রিন্টেডও লেখা যায়, বাট পাবলিশ লিখলে বেটার হয়। এখন সচেতনতা বাড়ানোর ইংরেজি কি বাবা? সাম দিলে হবে না? হ্যাঁ, সাম দিলে হবে। টু রেইজ অ্যাওয়ারনেস ইন দিস কানেকশন। আমাদের শিহাব ভাই বলতেছিল, স্যার আমরা কিছু নতুন শব্দ শিখবো। জি, টু বি আওয়ার না, এই কি রেড মুন, টু বি আওয়ার মানে সচেতন হতে, সচেতন হতে না, সচেতন করতে বা বাড়াতে। টু মেক আওয়ার বলতেন যদি তবু হইতো, টু বি আওয়ার মানে নিজে সচেতন হওয়া। ওকে, টু ইনক্রিজ অ্যাওয়ারনেস হবে না স্যার? হ্যাঁ, ইনক্রিজ অ্যাওয়ারনেস হবে, কিন্তু দেখেন সাধারণত সচেতনতা বাড়ানোর জন্য একটা কলোকেশন আছে, এই কলোকেশনটা হচ্ছে টু রেইজ অ্যাওয়ারনেস। ওকে, আচ্ছা, ধন্যবাদ। এটা আমরা বলেছিলাম যে ফিলিস্তিনিদেরকে নির্যাতন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে ভার্ব। এটা আমার মনে আছে আমি নিজে লিখে দিয়েছিলাম আপনাদেরকে এই লাইনটা। দ্য প্যালেস্টিনিয়ানস, প্যালেস্টাইন না কিন্তু, প্যালেস্টাইন মানে ফিলিস্তিন। ওকে, তাহলে প্যালেস্টাইনে যারা থাকে তাদের নাম হচ্ছে প্যালেস্টিনিয়ানস। তাহলে বলবেন দ্য প্যালেস্টিনিয়ানস, আমি পাঁচটাতে লিখে দিচ্ছি। দা জাতি বোঝালে দা বসে, দা, আর পিঠা পড়াতে হবে কিন্তু, দা প্যালেস্টিনিয়ানস। আর রেগুলারলিটা শেষে দিতে পারেন, মাঝখানে দিলেও সমস্যা নাই। রেগুলারলি বিং, আমি ওই দিন বলেছিলাম, যেদিন আপনারা টর্চার্ড বলেছিলেন, যে আমরা চাইলে টর্মেন্টেড শব্দটা ব্যবহার করতে পারি, টর্মেন্টেড অর টর্চার্ড। ওকে,
অপ্রেসড সাপ্রেসড, এই তো শারমিন দিনাজপুর, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি পরের লাইনে চলে যাচ্ছি। এইবার আসেন প্রেজেন্ট পারফেক্ট, এগুলো আপনাদেরকে দেখানো হয় নাই। তাহলে এই জায়গাগুলোতে আমরা যদি জায়গা, তাহলে কি দেখতে পাবো আমরা, দেখেন যে কর্তা বা সাবজেক্ট কোনো কিছু করেছে, ডেকেছে, লিখেছে, বলেছে, বোঝালে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3। যেমন সে আমাকে ডেকেছে। অন্যদিকে দেখেন, এবার সাবজেক্টকে কোনো কিছু করা হয়েছে, যেমন আমাকে গল্পটি বলা হয়েছে, কে বলছে জানি না, গল্পটা বলা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। তখন আপনি লিখবেন সাবজেক্ট, এরপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভি3, ভি3টা নিচে নেমে গেছে আর কি। তাহলে এই দুটো বাক্যের অনুবাদ আপনারা এই 1 আর 2 লিখে করে দেন দেখি। সে আমাকে ডেকেছে আর তাকে ডাকা হয়েছে, দ্রুত। সে আমাকে ডেকেছে আর একটা হচ্ছে তাকে ডাকা হয়েছে, দ্রুত অনুবাদ করেন এই দুটো। শি হ্যাজ কল্ড মি, আই হ্যাভ বিন কল্ড, এই তো মাশাআল্লাহ, কাঁপায় দিচ্ছেন আপনারা, দেখছেন আপনারা বস, মাশাআল্লাহ। এ তো এরকম দেখলে ভালো লাগে ভাই। হ্যাঁ, তাহলে সে আমাকে ডেকেছে, হি হ্যাজ কল্ড মি, হি অর শি হ্যাজ কল্ড মি। তাকে ডাকা হয়েছে, কে ডাকছে আমরা জানি না, তাহলে হি অর শি হ্যাজ বিন কল্ড। ওকে, আমাকে ডাকা হয়েছে, আই হ্যাভ বিন কল্ড। তাহলে এইবার ভাইরা আমার, আপনারা এইবার আপনারা এইবার এই 1 নং বাক্যটার অনুবাদ লিখে দেন। হ্যাঁ, আমার মাথায় আসতেছে না। এ মাহমুদুল হাসান ভাই, আজমিন ইসলাম, আর হচ্ছে শিহাব ভাই, এই বাক্যগুলো কি অনুবাদ করানো হয়ে গেছিল আপনাদেরকে ভাই? শিহাব ভাই একটু কমেন্ট করেন তো, শিহাব ভাই, মাহমুদুল হাসান ভাই, আপনাদেরকে সব ক্লাসে পাওয়া যায় মাশাল্লাহ। সোনিয়া, আপনিও ছিলেন সম্ভবত। না স্যার, আচ্ছা, ধন্যবাদ, মাশাল্লাহ। তাহলে আমরা যতটুকু করানো হয়েছিল ওটা তো শেষ। এইবার এই বাক্যটার অনুবাদ করে দেন। এবার আমরা বেশ কিছু শব্দ শিখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। স্যার, শেষ ক্লাস? আচ্ছা, আচ্ছা, নামাজের ব্রেক দিয়েছেন না? আচ্ছা, আচ্ছা, দ্রুত ট্রাই করেন, এটা না পারলে আমি করে দেবো। করে দেন স্যার। আচ্ছা, দেখেন, চেক জালিয়াতির বিষয়টি তদন্ত করা হয়েছে, এখানে ভার্ব কোনটা বাবা? তদন্ত করা হয়েছে। কি তদন্ত করা হয়েছে? চেক জালিয়াতি? নো, চেক জালিয়াতির বিষয়টি। তো আমি আপনাদেরকে বলেছিলাম বাংলায় বিভক্তি থাকলে ইংরেজিতে কি হয়? ফৌজিয়া মিতু, ফাঁকিবাজি করলেন আম্মা। মাহবুবুর রহমান শুভ ভাই বলছেন, আচ্ছা, ধন্যবাদ। এই তো, তাহলে আমরা দেখেন চেক জালিয়াতির বিষয়টি। তাহলে দেখেন, বিষয়ের ক্ষেত্রে ম্যাটার লেখাটা বাচ্চাদের শব্দ, সাবজেক্ট লেখাটা বাচ্চাদের শব্দ, আপনারা বড় হয়েছেন। ওকে, তাহলে এক্ষেত্রে আপনারা ইস্যু লিখবেন, ইস্যু, দ্য ইস্যু অফ চেক। এখানে দুটো শব্দ ব্যবহার করতে পারেন, হয় ফর্জারি অথবা FRAUD। ফ্রড মানে হচ্ছে প্রতারক, কিন্তু প্রতারণার ইংরেজি হচ্ছে ফ্রডুলেন্স। তাহলে আমরা বলতে পারি, দেখেন, দ্য ইস্যু অফ চেক ফর্জারি অর দ্য ইস্যু অফ চেক ফ্রডুলেন্স, তদন্ত করা হয়েছে। তাহলে আমরা লিখবো হ্যাজ বিন। তদন্ত করার ইংরেজি হচ্ছে ইনভেস্টিগেটেড, বাট এটা একটা চমৎকার প্রতিশব্দ রয়েছে, সেটা হচ্ছে প্রোব। প্রোব মানে তদন্ত করা, মাথা রেখেন, প্রোব মানে তদন্ত করা। তাহলে এটার ইডি হয়ে গেল যে প্রোবড। আর যদি চান যে না গুরু,
আমি ইনভেস্টিগেটেড লিখবো, লেখেন, ইটস আপ টু ইউ, লিখতে পারেন, সমস্যা নাই। প্রোব লিখতে পারেন, ইনভেস্টিগেটেডও লিখতে পারেন। আচ্ছা, তাহলে একটা নতুন শব্দ শিখে গেছে তো শিয়াব ভাই। হ্যাঁ, লুক ইন্টু মানেও তদন্ত করা। লুক ইন্টু মানেও তদন্ত করা। হয় হয় হয়, এই তো শিয়াব ভাই হবে। আচ্ছা, এবার 2 নাম্বারটা দ্রুত করে দেন। এ দেখেন, দেখেন ভাই, দুঃখটা কোন জায়গায় জানেন? দুঃখটা কোন জায়গায় আমি একটু বলি। রিটেন ক্লাসে স্যারের দিয়ে লেখায় নেবেন, আপনি লিখবেন না। আমরা ড্যাম শিওর থাকেন আপনার রিটেনের অবস্থা ভালো হবে না। হ্যাঁ, ইনকোয়ারি করা যায় ভাই, ইনকোয়ারি লেখা যায়, ইনকোয়ারি লেখা যায়। লতিফুল ইসলাম ভাই, ইনকোয়ারি লেখা যায়, সমস্যা নেই। আসরের নামাজের বিরতি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আসরের নামাজের বিরতি দিয়ে দিলাম। আহ পাক্কা পাক্কা 10 মিনিটের বিরতি, হ্যাঁ, এর বেশি আর বিরতি দিতে পারতেছি না। এখন বাজে আমার মোবাইলে 4টা 15। আপনাদেরকে ঠিক, সরি 4টা 15 না, নাউজুবিল্লাহ, কি বলি, 5টা 15, আমরা ঠিক 5টা 25-এ ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। নামাজের ব্রেক, নামাজের ব্রেক। ওকে, নামাজের ব্রেকের পর আমরা চলে আসলাম। তাহলে এভাবে আমরা মানে কাজ করলে ইনশাল্লাহ অনেক আগায় যেতে পারবো। দ্য নিউজ হ্যাজ বিন পাবলিশ ইন দ্য ফার্স্ট পেজ অফ এভরি, আচ্ছা, ইন দ্য ফার্স্ট পেজ যারা লিখছেন, এক্সট্রিমলি সরি টু সে দ্যাট ইউ হ্যাভ রিটেন রং। ওকে, আমরা যখন পত্রিকার ফার্স্ট পেজে দেখি, সেটা কি ফার্স্ট পেজের ভিতরে দেখি নাকি ফার্স্ট পেজের উপরে দেখেন? যখন কোনো কিছুর উপরে বোঝায় সেটা কিন্তু অন হয়, নট ইন দ্য ফার্স্ট পেজ। আপনাকে লিখতে হবে অন দ্য ফার্স্ট পেজ। ধন্যবাদ, ট্রাই করছেন, মাশাআল্লাহ, দিলারা, চমৎকার হয়েছে বাবা, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাদের ভালো রাখুক। এখন দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় না বললেই নয়, তাই আমি বলতেছি। দেখেন, এখানে একটা ছোট্ট করে বলি আর কি, হ্যাঁ, দেখেন, আমি যদি বলি যে আমাদেরকে আমাদেরকে আহ ইংরেজি পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়। আচ্ছা, তো এখানে আমরা বুঝতে পারতেছি পড়ানো হয়টা হচ্ছে ভার্ব। আপনি যদি প্রশ্ন করেন কি পড়ানো হয়, আসতেছে ইংরেজি পড়ানো হয়। কে পড়ায় জানি না। আবার প্রশ্ন করতে পারেন কাকে পড়ানো হয়, আমাদেরকে পড়ানো হয়। কে পড়ায় এটাও জানি না। তার মানে এটা প্যাসিভ ভয়েস। আমাদেরকে যদি আমরা ধরে নেই সাবজেক্ট হিসাবে, তাহলে হবে ব্যক্তি। ইংরেজি যদি ধরে নেই, তাহলে হচ্ছে বস্তু। যখন ব্যক্তি এবং বস্তু দুটোকেই সাবজেক্ট হিসেবে নেওয়ার সুযোগ থাকবে, মাথায় রাখেন, যেটা সবসময় বলি খাতায় রাখেন, ব্যক্তিকে সামনে নিলে কোনো প্রবলেম নাই, বস্তুটারে সামনে নিলে সাধারণত ব্যক্তি, যদি পড়ে লেখেন তখন এটা টু দিতে হবে। তাহলে আমরা প্রথমে ব্যক্তিটারে সামনে নিয়ে দেখি, উই আর টট ইংলিশ। এই যে দেখেন, আমাদেরকে ইংরেজি পড়ানো হয়। আমরা আগে ব্যক্তি নিয়েছিলাম, বস্তু আমরা পরে নিয়েছি, সো দ্যার ইজ নো প্রবলেম উইথ ইউজিং অফ উইথ দ্য ইউজ অফ এনি প্রেপোজিশনস। এখানে প্রেপোজিশন ব্যবহার করার কোনো সমস্যা নাই। গিট্টোটা লাগে কোন জায়গায় বাবারা? আপনি যদি ইংলিশটারে সামনে নেন, ইংলিশ ইজ টট আস, এইবার গিট্টু লাগিয়ে গেছে। কজ আমরা এখানে কি করছি দেখেন, বস্তুটারে, যদিও ইংলিশ বস্তু না, এটা ভাষা, ব্যক্তি যেটা হয় না সেটাকে বস্তুর সমতুল্য ধরা হয়। ব্যক্তিকে আমরা পরে লিখছি, তখন এটা টু দিতে হবে। তাহলে লিখতে হবে ইংলিশ ইজ টট টু আস, আমাদেরকে ইংরেজি পড়ানো হয়। সো ইফ দেয়ার আর টু সাবজেক্টস টু বি টেকেন ইন প্যাসিভ ভয়েস, আমরা প্রায়োরিটিটা দিব প্যাসিভ ভয়েসে ব্যক্তির সামনে নেয়ার। কেন ব্যক্তিকে দিবেন? কারণ আপনি পরীক্ষার হলে মাথা কাজ নাও করতে পারে, আপনি আগে বস্তুরে লিখে ফেলছেন, পরে যেটা টু দিতে হবে এটা আপনার মনে নাও থাকতে পারে। আমি কেন রিস্কে যাব? বাই হবে না, না এটা বাই হবে না, তো প্যাসিভ। স্যার হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড টু অল প্রাইমারি স্কুল স্টুডেন্টস অফ দ্য কান্ট্রি। যাচ্ছি আমরা, হ্যাঁ। টু কেন? যখন দুটো দুটো সাবজেক্ট বা দুটো অবজেক্ট থাকে, আমরা যখনই ব্যক্তির সামনে নিয়ে বস্তুর পেছনে দেই কোনো ক্ষতি নাই। যখন বস্তু আগে ব্যক্তি পরে লিখি আমরা, তখন আমাদেরকে একটা টু দিতে হয়, টু দিতে হয়। আচ্ছা, এরপর থেকে মানে
ফ্রম দ্য নেক্সট ক্লাস যাদের নাম লেখা নাই তাদের কোনো প্রশ্নের উত্তর আমি দিব না। আপনাদেরকে আমি ফার্স্ট ক্লাস থেকে আজকে নবম ক্লাস রিকোয়েস্ট করতেছি যে আপনারা আপনাদের নামটা লেখেন। মানে নাম লেখেন না কেন ভাই? এই যে 929212 লিখছেন, বলেন আমি কিভাবে বুঝবো আপনি মানে কে বলেন তো? নাম লিখেন প্লিজ। হ্যাঁ, আমি রাগ করতেছি না আর কি, রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে। আচ্ছা, এবার যেটা আসছে, দেশের সবগুলো প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে নতুন বই বিতরণ করা হয়েছে। বিতরণ করা হয়েছে, এটা ভার্ব কে করছে জানি না। আচ্ছা, এইবার আপনি যদি প্রশ্ন করেন যে ওস্তাদ কি বিতরণ করা হয়েছে? নতুন বই। ব্যক্তি না বস্তু? বস্তু। তো এটারে যদি সামনে নেন, এবার ব্যক্তির ক্ষেত্রে আপনার টু দিতে হবে। অন্যদিকে যদি প্রশ্ন করেন কাকে বিতরণ করা হয়েছে, দেশের সবগুলো প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে, তাহলে খেয়াল করেন এই যে দেশের প্রাইমারি স্কুলের, তার মানে দেখেন দুইবার র আছে। আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছি র থাকলে অফ হবে, তাই তো? আচ্ছা, বিতরণ করার ইংরেজি অনেক কিছু আছে। ডিস্ট্রিবিউট বলতে পারেন, ওকে, প্রোভাইড বলতে পারেন। তাহলে আমরা আগে কি নিব? নতুন বই যদি নেন তাহলে এটা হবে বস্তু, আর যদি ছাত্রছাত্রীদেরকে নেন তাহলে হবে এটা ব্যক্তি। তাহলে আমরা আসেন দুটো নিয়ে দেখি। প্রথমে আমরা ব্যক্তিকে নেই। তাহলে দেশের সবগুলো প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে, ছাত্রছাত্রীর ইংরেজি কি? স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস অফ, সবগুলো প্রাইমারি স্কুলের, অল দ্য প্রাইমারি স্কুলস অফ দ্য কান্ট্রি। এখন দেখেন বই বিতরণ করা হয়েছে মানে কি? বইয়ের কাজ শেষ, আপনাকে একটা বই দেওয়া হয়েছে মানে বিতরণ করা হয়েছে, এবং এই বইটা আপনি যখন নিয়েছেন এটা আপনার সব সময় জীবনে ইফেক্ট করবে। তো আমরা জানি কোনো কাজ হয়ে গেছে, তার ফলাফল এখনো আছে বা থাকতেছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়। সো আমারে অবশ্যই অবশ্যই স্টুডেন্ট যেহেতু প্লুরাল, হ্যাভ বিন লিখতে হবে। হ্যাভ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিলাম, হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড, অথবা প্রোভাইডেড লিখতে পারেন। তবে প্রোভাইডেড লিখলে প্রোভাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে একটা প্রিপোজিশন আছে, উইথ নিউ বুকস। ওকে, এবার আপনি যদি চান যে নতুন বইটারই সাবজেক্ট বানাবেন, ঠিক আছে, তাহলে আপনাকে বলতে হবে নিউ বুকস, নতুন বইগুলো হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড। এইবার আপনার একটা টু দিতে হবে। কেন টু দিবেন? কারণ আগে বস্তু নিয়ে নিছেন। যেহেতু বস্তু আপনি নিয়ে নিছেন, এবার ব্যক্তির পূর্বে আপনার টু দিতে হবে। টু দ্য স্টুডেন্টস অফ অল দ্য প্রাইমারি স্কুলস অফ বিডি। অফ, সরি বিডি না, দেশের বলছেন, অফ দ্য কান্ট্রি। এতটুকু বোঝা গিয়েছে কিনা প্লিজ? নিউজ হবে নাকি নিউ বুকস হবে? ও সরি, ওটা আমার টেনে লিখতে গিয়ে সমস্যা হয়ে গেছে বাবা। এটা তো আপনারা বুঝেন। হ্যাঁ, আমার বিব্রত করার দরকার নাই প্লিজ। এটা আপনারা বুঝেন, এটা আপনারা বুঝেন, এটা না বললে হবে। এটা টেনে লিখতে গিয়ে অবস্থা হয়েছে আর কি। টু অল প্রাইমারি স্কুল স্টুডেন্টস ইন দ্য কান্ট্রি, ইন দ্য কান্ট্রি না, অফ দ্য কান্ট্রি হবে। আশা দিয়ে বলতেছে টু অল প্রাইমারি স্কুল স্টুডেন্টস। হ্যাঁ, এটা দিতে পারেন, সমস্যা নাই, জাস্ট ইন্টারে অফ বানাই দেন, এনাফ। স্যার অ্যামাং হবে না? হ্যাঁ, অ্যামাংও দিতে পারেন, ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে, অ্যামাং দিতে পারেন। ওকে, অ্যামাংও দেওয়া যেতে পারে। আচ্ছা, মাশাআল্লাহ। এইবার আসেন তাহলে আমরা পাস্ট ইনডেফিনিটে চলে আসি। সেম ঘটনা ভাই, বারবার সাবজেক্ট কোনো কিছু করলো বা করেছিল বোঝালে, যেমন ডেকেছিল, লিখেছিল, বলেছিল বোঝালে সাবজেক্ট প্লাস ভিটু প্লাস আদার্স। অন্যদিকে আপনি যদি বলেন সাবজেক্ট করে নাই, বরং সাবজেক্টকেই কিছু করা হয়েছে, যেমন মারা হয়েছে, ডাকা হয়েছে, লেখা হয়েছে, বলা হয়েছে, এরকম থাকলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি3। যেমন আমি আমি ব্যাখ্যা করেছিলাম বা ব্যাখ্যা করলাম, এটা আপনারা অনুবাদ লিখে দেবেন। আরেকটা, আমাকে ব্যাখ্যা করা হলো।
আমাকে ব্যাখ্যা করা হলো। এত ধন্যবাদ। আই এক্সপ্লেইনড, আই ওয়াজ এক্সপ্লেইনড। ধন্যবাদ, মাশাআল্লাহ। আচ্ছা, কতটুকু বুঝছেন এইবার আসেন। হ্যাঁ, আচ্ছা, এইবার ভবনটির নির্মাণ কাজ 2019 সালে শুরু হয়েছিল। তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল। এই দুটো বাক্যের অনুবাদ আপনারা করে দিবেন। হুম, সময় পাক্কা 1 মিনিট, 1 মিনিটের মধ্যে করে দিবেন। হ্যাঁ, স্যার আপনি করে দেন বললেন না, ট্রাই করেন। হ্যাঁ, স্যারের উপরে ছাইড়া দিয়েন না, পরে বাস খেলে কিন্তু বিপদে পড়বেন। প্লিজ সংবাদপত্রের অনুবাদটা বলে দেন প্লিজ। আচ্ছা, সংবাদপত্রের অনুবাদটা বলে দিচ্ছি, এটা আগে করে নিন। কি ভাই, আমরা ভাই না বলে আমাদের সাথে একটু তাকাবেন না? না, আরে এই যে ইমতিয়াজ ভাই ভুল লিখেছেন। আচ্ছা, আসেন। ভবন দেখেন, শুরু করা হয়েছিল, এটা হচ্ছে আমাদের ভার্ব। কি শুরু করা হয়েছিল? ভবনটির নির্মাণ কাজ। এই যে বিভক্তি আছে মনি, তাহলে কি হবে? দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক, দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক অফ দ্য বিল্ডিং was started in 2019. তাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সপরিবারে ইংরেজি জানেন? তাকে সপরিবারে ইংরেজি হচ্ছে হি অ্যালং উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স। আপনি যদি বলেন তোমাকে সপরিবারে, তাহলে হবে ইউ অ্যালং উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স। তাহলে আসেন, তাকে নির্মম ভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল ডেফিনেটলি ভার্ব। কাকে? তাকে। কে করছে জানি না, সপরিবারে। আচ্ছা, তাহলে আমরা লিখবো কোথায়? লিখবো এটা, আসেন এইখানে লিখি আমরা। তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ, নির্মম ভাবে শব্দটাকে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে দিয়ে দেয়। ওকে, সরি, হি ওয়াজ দেওয়া যাবে না। হি অ্যালং উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স ওয়াজ। অনেকে বলতে পারে স্যার মেম্বার্স দিচ্ছেন, ওয়াজ কেন দিলেন? মাথায় রাখেন অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে এই কাজটা সোনিয়া খাতুন করছেন, বিব্রত পড়ে গেছেন। অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এই শব্দগুলো আমরা যখন দুটো সাবজেক্টকে যুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করব, নিয়মটা হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে হবে। তাহলে এবার হি অনুযায়ী আসবে ওয়াজ। এখন দেখেন, নির্মম ভাবে আপনি এখানে অনেকগুলো শব্দ ব্যবহার করতে পারেন। ব্রুটালি, রুথলেসলি, অথবা মার্সিলেসলি। killed he along with his family members. স্যার আর একটু স্লো বলেন, নোট করব। ইমতিয়াজ ভাই
এটা হচ্ছে প্রিলির ক্লাসে আছে ভাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছেন, আমি লিখে দেই, শব্দগুলো বলি। এগুলো আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পাবেন। অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপরে অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং, অ্যান্ড নট, বাট নট ইত্যাদি দ্বারা সাবজেক্ট যদি দুইটা যুক্ত হয়, এই নাসরিন জান্নাত নাসু হি অ্যান্ড হিজ হোল ফ্যামিলি মেম্বার হবে না। সপরিবারের জন্য এটা ফিক্সড, অ্যালং উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স হবে। হ্যাঁ, এটা ফিক্স বাবা। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন 1993 সালের এক ভূমিকম্পে দালানটির বাইরের অংশ, দালানের বাইরের অংশ আপনি বলতে পারেন দ্য আউটসাইড অফ দ্য বিল্ডিং, অথবা দ্য আউটার সেকশন অফ দ্য বিল্ডিং, দ্য আউটার পোর্শন অফ দ্য বিল্ডিং, দ্য আউটার ওয়াল অফ দ্য বিল্ডিং, এরকম বলা যায়। হ্যাঁ, আচ্ছা, একজন বললেন স্যার আগের ট্রান্সলেশনটা একটু করে দেন। আচ্ছা, সংবাদটি সাবজেক্ট প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে ভার্ব। ওকে, গুরুত্ব সহকারে অ্যাডভার্ব, প্রতিটি দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠায়। তাহলে সংবাদটি প্রকাশ করা হয়েছে, আমরা লিখবো দ্য নিউজ। দ্য নিউজ হ্যাজ বিন পাবলিশড। গুরুত্ব সহকারে, উইথ গ্রেট ইম্পর্টেন্স। অন, কেন অন? এই যে উপরে, অন, অন দ্য ফ্রন্ট পেজ, on the front page of every daily newspaper. ইচ এবং এভরির পরে যখন নাউন থাকে সেটা সিঙ্গুলার হয়, এস দিলে বাস খাবেন। শবনম মোস্তারি, কেবল আসছেন বাবা? আপনার অনেকদিন পরে দেখলাম, আপনি মনে হয় ক্লাস করেন না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? বোর্ডটা ঝাপসা দেখা যাচ্ছে, কাম সারে ফেলাইছে। নাসু, কি বলেন বাবা? আপনার নেটওয়ার্কের মনে হয় সমস্যা বাবা, আমি জানি না ঠিক, কারণ নেটওয়ার্কের সমস্যা বলছিলাম, এক ভাই আমার এই স্ক্রিনশট সহ পাঠিয়ে দিচ্ছে, স্যার দেখেন। হ্যাঁ, আমার নেটওয়ার্কের সমস্যা না। এবার আসেন পাস্ট কন্টিনিউয়াস, ওই সেম ঘটনা। আমার মনে হয় এগুলো আলাদা আলাদা ব্যাখ্যা করতে হবে। সাবজেক্ট কোনো কিছু করতেছিল, হুম, যদি এরকম বোঝায়, সাবজেক্ট অ্যামিজার প্লাস আইএনজি যোগ। যেমন সে আমাকে ডাকছিল বা ডাকতেছিল, সাবজেক্টকে কোনো কিছু করা হচ্ছিল, যেমন আমাকে ডাকা হচ্ছিল, তাকে দাওয়াত দেওয়া হচ্ছিল, কাজটি করা হচ্ছিল, এরকম বোঝালে সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস বিং এরপরে ভি3। তাহলে এই দুটো অনুবাদ আপনারা করে দেন। একটা হচ্ছে সে আমাকে ডাকতেছিল, আর একটা হচ্ছে তাকে ডাকা হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে কি ভাই? সবাই বলতেছে বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে। সুমাইয়া মহি, এটা কি করলেন বাবা? শিহাব ভাই বলতেছে ঠিকই আছে, লেও ঠেলা। আর কার রেখে কার কাছে যাব? সে আমাকে ডাকতেছিল, এই খুব সহজ জিনিস। হি ওয়াজ কলিং মি, তাকে ডাকা হচ্ছিল, কে ডাকছে আমরা জানি না, তাহলে হি অর শি ওয়াজ বিং কল্ড। প্যাসিভ ভয়েস তো বাবা, এবং কন্টিনিউয়াস, তাহলে বিং লিখতে হবে। এই তো, মাশাআল্লাহ, গুড। তাহলে আসেন, আমাকে সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করা হচ্ছিল। নেন এই দুটো, আপনারা বলেন, আমি লিখি, না আপনারা করেন, আমি দেখি।
আফরিন কিছু বলতে চাচ্ছেন? ওনারা বলতে আসসালামু বলতে আলাইকুম ওনারা কাজ করতে স্যার। করতে। জি স্যার। স্যার কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা যদি টেন্সে ভুল করি, যেমন গ্রামার ঠিক আছে, যেমন প্রেজেন্ট টেন্সে চাইছে আমি ফার্স্ট টেন্সে লিখি, ফার্স্ট টেন্সে চাইছে আমি ফার্স্ট কন্টিনিউয়াসে লিখছি, অথবা হ্যাঁ, প্রেজেন্ট এটা এটা ইনকমপ্লিটে ভুল লিখছি। হবে, এটা ভুল হবে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কোথায় যাচ্ছ, আর আপনি যদি বলেন কলেজে গিয়েছি, তাহলে কি হবে? আপনি বলেন, হবে না। এই টেন্সে জন্যই ভুল করলে তাইলে বিপদে হচ্ছে বলবেন। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে না লিখে পাস্ট ইনডেফিনিটে লিখছেন, সমস্যা নাই। একজন বললো আমি পরীক্ষায় A+ পেয়েছি, মানে আই হ্যাভ গট GPA 5। আপনি বলেন আমি পরীক্ষায় A+ পেয়েছিলাম, এটা ঠিক আছে। কারণ ব্রিটিশ ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা ব্যবহার করা হয় পাস্ট ইনডিফ, আর আমেরিকান ইংলিশে ওটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বানায় দেওয়া হয়। এই আর কি। আসা যাক, অনেকে লিখে ফেলছে। হ্যাঁ, অনেকে লিখে ফেলছে, মাশাআল্লাহ। তাহলে আসেন তাদের প্রশ্ন উত্তরগুলো আমরা একটু মিলাই দেখি। তাহলে দেখেন, আমাকে সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করা হচ্ছিল। তাহলে আমরা বলবো, আমি ব্যাখ্যা করতেছিলাম না, কিন্তু দেখেন আমাকে ব্যাখ্যা করা হচ্ছিল। তাহলে আই ওয়াজ বিং, আর বাবা হচ্ছিল দেখে তো আপনি বুঝতেই পারতেছেন কন্টিনিউয়াসলি হয়েছে। আই ওয়াজ বিং এক্সপ্লেইন দ্য হোল ম্যাটার অর ইস্যু। তাকে তার স্কুলের পাশেই নির্দয়ভাবে পেটানো হচ্ছিল। হ্যাঁ, তাহলে তাকে পেটানো হচ্ছিল, এটা সাবজেক্ট। পেটানো হচ্ছিল ভার্ব, নির্দয়ভাবে অ্যাডভার্ব। কোথায়? তার স্কুলের পাশেই। তাহলে আমরা এটা লিখবো, হি ওয়াজ বিং বিডেন অর টর্চার্ড ব্রুটালি। আবার চাইলে আপনি এটাকে এইখানেও লিখতে পারতেন, সমস্যা হতো না। তার স্কুলের পাশে, তাহলে হতো বিসাইড হিজ স্কুল। এখন পাশে না বলে পাশেই বলছে। পাশেই বললে আমরা সাধারণত এক্স্যাক্টলি বা রাইট এই শব্দগুলো ব্যবহার করি। এক্স্যাক্টলি বিসাইড হিজ স্কুল। জোহরা ফাতেমা, ঠিক আছে বাবা। পাশেই বলা হয়েছে না, একটু জোর দেওয়া হয়েছে। জোর দিলে আমরা এক্স্যাক্টলি রাইট এই শব্দগুলো ব্যবহার করতে পারি। স্যার PDF এ উত্তরগুলো দেয়া থাকলে উপকৃত হতাম। আচ্ছা ঠিক আছে, আমি PDF এ, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আমি PDF এ উত্তর লিখে আপনাদেরকে পোস্ট করে দেবো না। ওকে। আচ্ছা, এইবার আমরা যাচ্ছি ফিউচার ইনডেফিনিট টেন্সের কাছে। সহজ জিনিস, সহজ জিনিস, একটু প্র্যাকটিস করতে হবে, না হলে বিপদে পড়বেন। স্যার ক্লাস শেষ? ও আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে। তাহলে দেখেন, রুল কিন্তু ঠিক আগের মতোই বাবা। সেটা হচ্ছে, কর্তা কোনো কিছু করবে, আর এখানে কর্তারা কিছু করা হবে। যেমন আপনি বলতে পারেন আমি ডাকবো, আই উইল কল। আমাকে ডাকা হবে, আই উইল বি কল্ড। হ্যাঁ, ফুল জুম করবো কে ভাই? এখন? ও আচ্ছা আচ্ছা, এখন একটু দেখেন তো, যারা ওই যে দেখতে কষ্ট হচ্ছিল তারা এখন দেখতে পান কিনা। আপনাদের মনে হয় জুমিং এর কারণে সমস্যা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওনারা মানে ছোট দেখে সমস্যা হয়েছিল না ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো দেখেন, সাবজেক্ট কোনো কিছু করবে আর সাবজেক্টকে করা হবে। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে বাবা, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, আমি শ্যালটাকে লিখে কেটে দিছি, এখানে শ্যাল বিটাকে লিখে কেটে দিছি। শ্যাল বির ব্যাপার এখন মানে নাই।
হ্যাঁ, নাই বললেই চলে আর কি। আচ্ছা, এইবার আসেন আপনারা আমারে আগামীকাল কাজটি করা হবে এবং পদ্মা সেতু নির্মাণের কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনীতি পাল্টে যাবে, এই দুটো করে দেওয়ার চেষ্টা করেন। সাইদ ভাই, আফরিন জাহান, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন কাজটি করা হবে হচ্ছে ভার্ব। আগামীকাল তো বুঝতেই পারছেন, দ্য টাস্ক অর দ্য ওয়ার্ক, যেটা ভালো লাগে লিখতে পারেন। উইল বি ডান লিখতে পারেন, ফিনিশড লিখতে পারেন, কমপ্লিটেড লিখতে পারেন, অথবা অ্যাকমপ্লিশড লিখতে পারেন। কখন করা হবে? টুমরো, আগামীকাল। ওকে। আচ্ছা, এইবার পদ্মা সেতু নির্মাণের কারণে, এতটুকু একটা ফ্রেজ, বিকজ অফ অর ডিউ টু দ্য কনস্ট্রাকশন, because of the construction of the পদ্মা ব্রিজ, এতটুকু হয়ে গেছে। ওকে, এটার পর একটা কমা দিতে হবে আর কি। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনীতি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, পাল্টে যাবে ভার্ব। তাহলে আমরা বলবো বিকজ অফ দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ, এই যে পদ্মা সেতু, এটা নির্মাণের কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনীতি। অনেকে অর্থনীতির ইংরেজি বলে ইকোনমিক্স, ভাই অর্থনীতির সাবজেক্টের নাম হলে ইকোনমিক্স হবে। 12টা হলে এনাফ, ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করেন, দা ইকোনমি, দেশের অর্থনীতি মানে ইকোনমি, নট ইকোনমিক্স। দা ইকোনমি অফ দা কান্ট্রি উইল বি চেঞ্জড। দেখেন, চেঞ্জ ব্যবহার করতে পারবেন। আবার এই যে পদ্মা সেতু নির্মাণের কারণে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনীতি পাল্টে যাবে বলতে আমরা কি বোঝাই? হ্যাঁ, বিল্ডিংও বলা যায়, কনস্ট্রাকশনও বলা যায়, সমস্যা নেই, হ্যাঁ দিতে পারেন। নাসরিন জাহা, নাসরিন জান্নাত নাসু। দেখেন, এই যে পাল্টে যাবে বলতে আমরা কি বোঝাচ্ছি? এই পাল্টে যাবে বলতে আমরা বোঝাচ্ছি ডেভেলপড হবে। তাহলে আপনি লিখতে পারেন কান্ট্রি উইল বি ডেভেলপড। তাহলে দেশ ডেভেলপড হবে না, দেশের অর্থনীতিটার উন্নয়ন হবে। ওকে স্যার, দক্ষিণ পশ্চিম কোথা? ও, দ্য ইকোনমি অফ দ্য সরি বাবা, সাউথ দক্ষিণ পশ্চিম আমি খেয়াল করি না, হ্যাঁ, সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এইবার ঠিক আছে স্যার, দক্ষিণ পশ্চিম লাগবে না? লাগবে তো আম্মা জান, কি বলেন? আফনান সঞ্জিদা, লাগবে মানে? অবশ্যই লাগবে। আজমিন ইসলাম, ঘুমাচ্ছেন? ঘুমান, ইংলিশ ক্লাসে ঘুমানোর মতো শিল্প দুনিয়ায় খুব কম আছে। হ্যাঁ, আমি একবার স্টুডেন্টের পড়াইতে গিয়ে ঘুমাই গেছিলাম, আমার মনে আছে। এই যে লজ্জা, স্টুডেন্টের বাপ নাকি কোমরে হাত দিয়ে দাঁড়াইছিল, যে দেখি মাস্টার আজকে কখন উঠে। আচ্ছা, মাশাল্লাহ, অনেক ভাই বোনদের দেখা যাচ্ছে ঘুমাবেন। ইংলিশ ক্লাসে ঘুমানোর মতো শিল্প সবাই পারে না। আচ্ছা, অনেককেই দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে।
আচ্ছা স্যার 2 নাম্বারটা করে দেন। ইন্নালিল্লাহ। আমি যদি সব করে দিই আপনারা কি করবেন? স্যার 2 নাম্বারটা করে দেন। চিন্তা করছেন? দ্বন্দ্বটি সুরাহা করার জন্য একটা মিটিং এর আয়োজন করা হবে। আয়োজন করা হবে, এটা হচ্ছে আমাদের ভার্ব। কি আয়োজন করা হবে? একটা মিটিং এর সাবজেক্ট কে আয়োজন করবে জানি না, সাবজেক্টের ভার্ব পাইছেন, ঠিক আছে? তাহলে আপনি কি বলবেন? আ মিটিং, একটা মিটিং। এটা হয়ে গেছে, আ মিটিং আয়োজন করা হবে। খুব সহজ জিনিস, উইল বি অ্যারেঞ্জড আর উইল বি হেল্ড। একটা মিটিং এর আয়োজন করা হবে। কেন করা হবে? দ্বন্দ্বটি সুরাহা করার জন্য। তাহলে আপনি এটাকে টু দিয়ে যদি করেন, টু সলভ দ্য কনফ্লিক্ট, সলভ দ্য কনফ্লিক্ট এভাবে বলতে পারেন। আর যদি জন্যই বলতে চান তাহলে আপনি বলবেন ফর সলভিং দ্য কনফ্লিক্ট। ওকে, এ সহজ ছিল আর কি। হ্যাঁ, আবার বলেন না স্যার, তাহলে 4 নাম্বারটাও করে দেন, না পারলে খবর আছে। তাহলে কি আসতেছে? 12th জেনারেল ইলেকশন উইল বি হেল্ড ইন 2023। এটা হয়ে গেছে অবশ্য। আচ্ছা, ডান। এইবার আসেন ফিউচার কন্টিনিউয়াস। এটা তো আমরা করলামই একটু আগে। আচ্ছা সরি, ফিউচার কন্টিনিউয়াস না, আমরা ফিউচার ইনডেফিনিট করেছি। এবার দেখেন, কর্তা কোনো কিছু করতে থাকবে, যেমন আমি খাইতে থাকবো, যাইতে থাকবো, বলতে থাকবো, লিখতে থাকবো। আর এটা হচ্ছে ফরের সাথে কি ভার্বের সাথে আইনজি যোগ হবে? হ্যাঁ, ফর থাকলে তো অবশ্যই আইনজি যোগ হবে। স্যার আপনি করলে সহজ মনে হয়। স্যার আমি ক্ল্যাশ দিলে হবে না? অবশ্যই হবে মাহমুদ ভাই, মাহমুদুল হাসান ভাই, ক্ল্যাশ দিলে হবে। আমার দ্বাদশেরটা হয়নি। আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। এবার দেখেন সাবজেক্টকে, সাবজেক্টকে কোনো কিছু করা হবে। যাক, স্যার স্যার একটু আগের পেজটা দেখান বাবা, আগের পেজটা আর দেখতে পারবেন না, আমরা পেজ চেঞ্জ করলে সেটা চলে যায় সাথে সাথে। হ্যাঁ, এই যে পেজটা চেঞ্জ করার সাথে সাথে সেটা চলে যায়, এটা আর থাকবে না, কারণ আমরা এটা তো নোটে না, আমরা পাওয়ার পয়েন্টে বা পিডিএফ এ করলে এই অবস্থা হয়। তাহলে এবার দেখেন, সে আমাকে ডাকতে থাকবে, ডাকবে না কিন্তু, সে আমাকে ডাকতে থাকবে কন্টিনিউয়াসলি, হি উইল বি কলিং মি। তাকে ডাকতে থাকা হবে কন্টিনিউয়াসলি, হি উইল বি বিং কল্ড। স্যার 4 নাম্বারটা করা হয়নি, সব আমি করে দেবো না বাবা, আপনারা করবেন, আপনাদের করতে হবে তো। এবার দেখেন, সুমিকে সাহায্য করতে থাকা হবে। কি হবে ইংরেজি? সুমিকে সাহায্য করতে থাকা হবে। তাহলে সুমি করবে না কিন্তু, সুমি উইল বি বিং হেল্পড অর অ্যাসিস্টেন্ট, অ্যাসিস্টেন্ট। ভাই আমার সাথে বেশি পাকনামি করলে আমার কাজ করবে। আলগা ভাব, সমস্যা হচ্ছে আমরা কিছু বললে আপনাদেরকে কাজ বাড়ায় দিবে।
টুকটুকিরা টিকটিকি টিকটিকি না, সরি, আপনারা তো টুকটুকি, মাশাআল্লাহ। এই টিকটিকির ইংরেজি কে কে জানেন? লিখে দেন দেখি। টিকটিকির ইংরেজি লেখেন দেখি। টিকটিকি। আবার লেখেন না মির্জালাল সুমন মানে টিকটিকি। আমার এক স্টুডেন্ট লিখছিলাম সাপের ইংরেজি লেখো, ও দেখি আমার নাম লিখছে লিজার্ড। ওরে বাবা, হ্যাঁ লিজার্ড। আমার মনে আছে, আমার না টিকটিকির কথা মনে থাকতো না, পরে আমার এক ভাগ্নির নাম ছিল লিজা, পরে মনে রাখছি যে লিজাদের বাসায় গেলে টিকটিকি দেখা যায়, এরপরে লিজার লগে আরডি লাগাই দিচ্ছে, লিজার্ড। হ্যাঁ, টিকটিকির ইংরেজি হচ্ছে লিজার্ড। স্যার ইওর টার্ন গুলো আমরা হোমওয়ার্ক হিসাবে করবো, বাট সেগুলো রাইট হয়েছে কিনা কিভাবে বুঝবো? সাবিনা সেতু চমৎকার কথা বলছেন, রাইট হয়েছে কিনা। আমি একটা কাজ করবো না, আপনারা এটা করতে থাকেন, আমি আপনাদেরকে এটার সলিউশন দিয়ে দেবো না। এখন সলিউশন হচ্ছে কি, আমি যদি সলিউশন দিই একটা সলিউশন হবে, এমন হতে পারে আপনি 4, 5, 8, 10 রকম ভাবে করছেন। ওকে, আচ্ছা ভাই মার্কেটিং থেকে ফোন দিছে, কথা বলেন তো। বলেন স্যার ক্লাসে আছে। আচ্ছা, এইবার দেখেন আমরা এখন যে জায়গাটাতে আসছি, সুপার একটা জায়গা, এটা আমাদের অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের অলরেডি হয়ে গেছে কিন্তু। তো দেখেন সাবজেক্ট কোনো কিছু করবে মানে শ্যাল আর উইলের ব্যাপার, আমরা এবার মডেল গুলোকে দেখবো কিভাবে আমরা ট্রান্সলেশনে মডেল ব্যবহার করতে পারি। ওকে, ট্রান্সলেশনে আমরা কিভাবে মডেল ব্যবহার করতে পারি। তো খেয়াল করেন, শ্যাল এবং উইল এটা আমরা অলরেডি ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার দেখে আসছি। হ্যাঁ, সো আমি যে দ্বন্দ্বটি সুরাহা করার জন্য মিটিং এর আয়োজন করা হবে এটা আর বললাম না। এবার আসেন উডের ক্ষেত্রে। ভাই উডের অনেক রকমের ব্যবহার আছে, আমি সবগুলো ব্যবহার লিখতে পারি নাই। এরপরেও আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে আমার মডেলের বানানো পিডিএফ লেকচার শিট আছে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি জাস্ট ট্রান্সলেশনের জন্য যতটুকু দরকার বা যতটুকু দেখিয়ে দিলেই হয় আমি এটা দেখাই দিচ্ছি আর কি। চাইলেও আমি একদম শতভাগ পারফেক্ট শেষ করাতে গেলে আমার অনেকগুলো ক্লাস লাগবে। ট্রান্সলেশনে 3টা ক্লাস নিয়েছি, এটাই অনেক। হ্যাঁ, আচ্ছা আপনাদের লাগলে আমি পিডিএফটা দিয়ে দেবো না। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে গ্রুপে। আপনাদের পিডিএফ দিতেও ভয় লাগে ভাই, বুঝছেন, আসি যে কি বিপদে। পিডিএফ দিলে বলেন পিডিএফ, এই এক কথা প্রতিদিন বলা লাগে, স্যার পিডিএফ তো হয় না, এই না সেই না। পারেন না আমার ইনবক্সে নক দিয়ে যে এইখানে বলে লাভ নাই তো বাবা, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে আসি, আপনারা বারবার প্রতি ক্লাসে পিডিএফ নামে না নামে না, আমার ইনবক্সে নক দিন বা আপনারা নিজেরা নিজেরা একটু এক্সচেঞ্জ করে নিন। হ্যাঁ, আর পিডিএফ পাই না এটা আপনি তো লিখতে পারেন যে হাউ টু ডাউনলোড পিডিএফ ফ্রম ফেসবুক, ইউটিউবে একটা সার্চ দেন না, পেয়ে যাবেন। এগুলো প্রশ্ন করতে হয় না। হ্যাঁ, আমি বিয়ের পর কি আমি আমার বউরে কেমনে পড়াবো এটা আমার বাবা মায়ের থেকে শুনে নেবো? কিছু জিনিস তো সার্চ দিলে কমন সেন্স থেকে বাবা। হ্যাঁ, পায় না যারা পান না একটু 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 দেখে নিন। আর আমি 3 থেকে 4টা ক্লাসে বলছি, যারা পান না আমার নক দিন, প্রতি ক্লাসে আপনারা আবার জিজ্ঞেস করেন। আচ্ছা আমি এটার পিডিএফটা দিয়ে দেবো বাবা, প্লিজ। আচ্ছা এবার আসেন, তো আমরা উডের ব্যবহার দেখতেছিলাম। আমি আবারও বলি উডের সব ব্যবহার কিন্তু এখানে নাই, আমি জাস্ট অতীতকালের অভ্যাস নিয়ে একটা ব্যবহার দেখাইছি এখানে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, কর্তা। কর্তা মানে কিন্তু সাবজেক্ট, বাংলা না লিখে ইংলিশ লিখতে ভালো হতো। কোনো কিছু করতো বা কারো কোনো কিছু করার অভ্যাস ছিল। ধরেন আপনি যদি বলেন যে আমি নদীতে গোসল করেছিলাম, এটা কি আমার অভ্যাস বোঝায়? বোঝায় না। আপনি যদি বলেন যে আমি নদীতে গোসল করতাম, আমি তার সাথে দেখা করতাম, সে আমার বাড়িতে আসতো, ওকে, সাধারণত এগুলো বোঝা যায় ত, তে, তাম এবং তেন দেখে। লিখতো লিখতে লিখতাম লিখতেন, ডাকতো ডাকতে ডাকতাম ডাকতেন, গোসল করতো গোসল করতে গোসল করতাম গোসল করতেন, পড়তো পড়তে পড়তাম পড়তেন, এরকম থাকলে অভ্যাস বোঝায়। এক্ষেত্রে দেখেন অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস উড প্লাস V1, প্যাসিভে সাবজেক্ট উড বি প্লাস V3। যেমন সে আমাকে ডাকতো, হি উড কল মি। তাকে ডাকা হতো, কে ডাকতো আমরা জানি না, হি উড বি কলড। ওকে স্যার এক্সাম নেবেন না, আমরা নেক্সট আরেকটা ক্লাসের পরে এক্সাম নেবো ইনশাল্লাহ। সোনিয়া, আমরা নেক্সট ক্লাসটার পরে একটা এক্সাম নেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে আসেন এবার আপনাদের পালা, দেখি এটা আপনারা করতে পারেন কিনা। প্রতিষ্ঠানটির কর্মচারীদেরকে নিয়মিত বিশ্রামের সুযোগ দেয়া হতো। তাহলে দেয়া হতো মানে কিন্তু একবার দিছে তা না, দেয়া হতো মানে কি নিয়মিত দেয়া হতো, অভ্যাস। এই যে ভার্ব, কি দেয়া হতো? বিশ্রামের সুযোগ। এটা কিন্তু ব্যক্তি না, বস্তু। আবার প্রশ্ন করতে পারেন কাকে দেয়া হতো? প্রতিষ্ঠানটির কর্মচারীদেরকে।
তাহলে দেখেন এই জায়গাটাতে আমি ব্যক্তিও নিতে পারি, আমি বস্তুও নিতে পারি। শিহাবুদ্দিন ভাই, হ্যাঁ ওই নেক্সট নেক্সট ডে জানাবো, নেক্সট ডে। হ্যাঁ আমি, আচ্ছা তাহলে খেয়াল করেন, আমরা এখানে ব্যক্তিও নিতে পারি, বস্তু নিতে পারি। তাহলে আমি কিন্তু আগেই বলছি ব্যক্তি নিব আমরা। যদি ব্যক্তি না নেই, হ্যাঁ, তাহলে বস্তু নিলে টু দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম, বানাই দিছি। আমার আম্মা জানেরা, ভাই জানেরা, এটা একটু ট্রাই করেন, আপনারা অনুবাদ করে দেন, 1 মিনিট সময় দিলাম। এই তো মাশাল্লাহ, আমাদের ভাই বোনেরা সব বস। বিশ্বাস করেন, মানে আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, আমি বিশ্বাস করি আপনারা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমার চাইতে ভালো পারবেন ইনশাল্লাহ। কারণ আপনারা ইংরেজির স্টুডেন্ট, ইংরেজি পড়ে আসছেন। এগুলো সলভ করেন, আপনাদের লাগলে আমি এগুলোর মধ্যে উপরেই আমি টপিক বাই টপিক প্রয়োজন আপনাদেরকে আরো 5টা বা 4টা করে সেন্টেন্স লিখে দেবো। আপনি প্র্যাকটিস করেন ভাই, আল্লাহর ওয়াস্তে যদি প্র্যাকটিস করতে থাকেন আপনি কাবা দিতে পারবেন। এই তো মাশাল্লাহ। তাহলে দেখেন, আমরা প্রথমে প্রতিষ্ঠানটির কর্মচারীদেরকে নিতে পারি, দা ওয়ার্কার্স, এমপ্লয়িজ, স্টাফ, ফ্যাকাল্টি, যে কোনোটা নিতে পারেন। তবে কর্মচারী বলছে তো কর্মকর্তা বললে অফিসার নিতাম, কর্মচারী বলছে ওয়ার্কার নিলাম আমরা আর কি। স্টাফ নিলেও সমস্যা নাই। দ্য ওয়ার্কার্স অফ দ্য কোম্পানি দেয়া হতো, তাহলে কি লিখবেন বাবা? নিয়মিত আছে, রেগুলারলি, তাহলে উড, রেগুলারলিটা মাঝখানে লেখেন, ভালো লাগবে। পরেও দেওয়া যাইতো, আমরা পরেও দিতে পারি, রেগুলারলি বি গিভেন, দেয়া হতো। কি দেয়া হতো? দ্য অপরচুনিটি অফ রেস্ট। এই রেস্ট মানেই হচ্ছে বিশ্রাম। আপনি চাইলে টেকিং রেস্টও দিতে পারেন, সমস্যা নাই। অফ রেস্টিংও দিতে পারেন, রেস্ট নিজেই নাউন, তাহলে আপনি কেন আবার জিরান বানাই এটারে নাউন বানাবেন? এইভাবে করতে পারেন, দ্য অপরচুনিটি অফ রেস্ট। এইবার দেখেন, উড রেগুলারলি বি গিভেন। এইবার আমাদেরকে টু দিতে হবে। কেন টু দিব? কারণ আগে বস্তু পরে ব্যক্তি আসলে টু দিতে হয়। টেকিং রেস্ট হতো না ভাই, রেস্ট রেস্ট নেওয়া মানে কি? দেখেন, অপরচুনিটি অফ রেস্ট মানে তো বিশ্রামের সুযোগ, বিশ্রাম নেওয়ার সুযোগ মানে তো বিশ্রামের সুযোগ। বিয়ের পর রেগুলারলি দিলে হবে না? হ্যাঁ, দিতে দিতে পারবেন। সাধারণত অক্সিলারি ভার্বের প্রথম অংশের পরে আমরা সাধারণত অ্যাডভার্বটা লিখি আর কি। হ্যাঁ, দ্বিতীয় অংশের পরে লেখা যায়, টু দ্য ওয়ার্কার্স অফ দ্য কোম্পানি। রেগুলারলি শেষে দিলে হবে না, আবার জিজ্ঞাসা সুমাইয়া, অবশ্যই হবে। স্যার ফ্রম হোয়ার উইল আই প্র্যাকটিস? যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতে পারেন। ইট উড বি বেটার ফর ইউ ইফ ইউ প্র্যাকটিস ইউর সেলফ, হ্যাঁ, ফ্রম ইউর ওন কোয়েশ্চেন্স। নিজের প্রশ্ন বানাবেন, নিজে উত্তর দিবেন, এটা আপনার জন্য বেস্ট অপশন হবে আম্মাজান। তাহলে আসেন, এবার আসছে শুড।
দুনিয়ার সবচাইতে ঝামেলায় ফেলে দেওয়া উদাহরণগুলোর মধ্যে সুড একটা খেয়াল করেন, কারো কিছু করা উচিত, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান। আর যদি এরকম থাকে, যেমন আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার লেখা উচিত, আই শুড রাইট, আমার কবিতা লেখা উচিত, আই শুড রাইট আ পয়েম। এবার আপনি যদি জাস্ট এতটুকু বলেন যে কোন একটা কাজ করা উচিত কিন্তু সেটা কে করবে উল্লেখ নাই। যেমন আপনাকে যদি বলা হয়, আপনি ধরে নেন একটা বাক্য লিখতে, অনুবাদ করতে বলা হলো যে কবিতা লেখা উচিত, কে লিখবে, আমি নাকি আমার বউ নাকি আপনি নাকি আপনার জামাই নাকি শ্বশুর, কোনো কিছু বলা নাই, শুধু বলা আছে বই পড়া উচিত, কাম সারছে, কে পড়বে উল্লেখ নাই। তাহলে আপনি কি লিখবেন, শুড বি প্লাস ভি থ্রি। বুকস শুড বি রেড, রিড রেড রেড, বানান সিমিলার, প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট। বই লেখা উচিত, বুকস শুড বি রিটেন। ওস্তাদ, আচ্ছা এইবার বাবারা, দেবীরা, আপনারা এটা ট্রান্সলেট করে দেন, বহুত ফায়দা হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সৎ ও প্রতিভাবান ছাত্রছাত্রীদেরকে প্রশাসনিক কাজে নিয়োগ দেওয়া উচিত। হ্যাঁ, এইটা আপনারা অনুবাদ করে দিবেন। এই সুবর্ণা দিলারা বলতেছেন ব্যায়াম করা উচিত, এই তো, এক্সারসাইজ শুড বি টেকেন। আচ্ছা নাসু, ধন্যবাদ আম্মাজান। ইশরাত জাহান রনি, মনে হচ্ছে অনেক ক্ষুধা লাগছে আপনার। আচ্ছা, খুব টেনশনে আছেন মনে হচ্ছে, আমার অনেক ক্ষুধা লাগছে বাবা, ক্লাস করাইতে করাইতে। হ্যাঁ। আচ্ছা তাহলে দেখেন, নিয়োগ দেওয়া উচিত। এখন আমাদের অনেক ভাই বোন আছে, এরা নিয়োগ দেওয়ার ইংরেজি জানে না। নিয়োগ দেওয়ার ইংরেজি কি? অ্যাপয়েন্ট, রিক্রুট, এমপ্লয়েড, অথবা কিছু কিছু ক্ষেত্রে ডিপ্লয় হয়। ওকে, ডিপ্লয় মানে হচ্ছে সাধারণত সেনাবাহিনী মোতায়েন করা, পুলিশ মোতায়েন করা, এটাকে ডিপ্লয় বলা হয়, ডিপ্লয়। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন তো, কাদেরকে নিয়োগ দেওয়া উচিত? সৎ এবং প্রতিভাবান ছাত্রছাত্রীদেরকে। কে দিবে সেটা উল্লেখ নাই। তাহলে আমরা লিখবো সৎ। সতের ইংরেজি কি? সৎ এবং প্রতিভাবান, ইংরেজি বলেন। ভাবছিলাম আমার নাম লিখবেন, যে মীর জালাল সুমন মানে সৎ ও প্রতিভাবান। যাক, আপনারা ভুলে গেছেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা বলতে পারি ছাত্রছাত্রী কিন্তু একজন না, একাধিক। তাহলে সাধারণত জাতি বসালে দা বসে, দা না লিখলেও কোনো সমস্যা হতো না এখানে অবশ্য। দা সৎ। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম সেরেব্রাল মানে হলো সৎ, সরি, সেরেব্রাল মানে হচ্ছে মেধাবী, তাহলে সৎ। আপনি বলতে পারেন দা অনেস্ট অ্যান্ড সেরেব্রাল। তাহলে ট্যালেন্টেড বলেন, সমস্যা নাই। স্টুডেন্টস, স্টুডেন্টস শুড বি রিক্রুটেড। রিক্রুট বানানটা দেখছেন তো, মনে হবে রিক্রুইট। হ্যাঁ, রিক্রুট, রিক্রুটেড অর অর অ্যাপয়েন্টেড অর অ্যাসাইন্ড দিতে পারে না, ইন প্রশাসনিক কাজ, অ্যাডমিনিস্ট্রেশন অর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। অ্যাডমিনিস্ট্রেশন দিলেই হয়ে যায়, অ্যাডমিনিস্ট্রেশন মানেই হচ্ছে প্রশাসন, প্রশাসনে যারা কাজ করবে তারাই প্রশাসনিক কাজ করবে। মাহমুদুল হাসান একটা ভুল করে ফেলছেন, আপনি লিখছেন অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ক। নো, অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ক লেখা যাবে না। অ্যাডমিনিস্ট্রেশন শব্দটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক লিখতে হবে। আপনি ওয়ার্কটা কেটে দেন না ভাই, শুধু অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি, এই পরিমাণের রেখাটা কেটে দেন, পর্যাপ্ত পরিমাণ পানি। এই যে দেখেন, পানি পান করা উচিত, কে করবে উল্লেখ নাই, তাহলে আমরা এটা প্যাসিভ ধরে নেব। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি, তাহলে এনাফ অর সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট না লিখে জাস্ট আমি ইনাফ লিখলাম, এনাফ। এনাফ ওয়াটার should be drunk every day. এভরিডে একসাথে লেখা যাবে না। কেন লেখা যাবে না, নেক্সট ক্লাসে বলবো। ওকে, এই যে এভরিডেটা আমাদের সাইদ ইসলাম ভাই একসাথে লিখে ভুল করে ফেলছেন, এটা একসাথে লেখা যাবে না। কেন লেখা যাবে না, নেক্সট ক্লাসে বলবো, মনে করাই দিন, আজকে টাইম নাই, আজকে টাইম নাই। এবার দেখেন সুরের একটা চমৎকার বিষয়, এগুলো বইয়ে থাকে না সাধারণত। হ্যাঁ, এগুলো সাধারণত বইগুলোতে বলে না, এই না বলার কারণে পোলাপাইন বাস খায়।
খেয়াল করেন, কারো কিছু করা উচিত ছিল। আপনি যদি বলেন যে ভাই আপনার পড়ানো উচিত, তাহলে আপনি কি বলবেন? ইউ শুড টিচ। আর যদি বলেন আপনার পড়ানো উচিত ছিল, ইউ শুড হ্যাভ টট। তাহলে দেখেন, কারো কিছু করা উচিত ছিল বোঝালে সাবজেক্ট শুড হ্যাভ প্লাস V3 বসে। আর কোনো একটা কাজ করা উচিত ছিল, কাজটা কে করবে সেটা উল্লেখ নাই। যেমন আপনি যদি বলেন আপনার আমারে সাহায্য করা উচিত ছিল, অথবা আপনার বই পড়া উচিত ছিল, তাহলে কি বলবেন? ইউ শুড হ্যাভ রেড দ্য বুক। আপনি যদি বলেন আপনার আপনার ঠিকানাটা লেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ রিটেন দ্য অ্যাড্রেস। কিন্তু আপনি যদি বলেন যে ঠিকানা লেখা উচিত ছিল, কে লিখবে উল্লেখ নাই, তাহলে দেখেন অ্যাড্রেস শুড হ্যাভ বিন। চিন্তা করছেন, শুড হ্যাভ বিন প্লাস V3। যেমন আমাদের নিয়মিত বই পড়া উচিত ছিল, উই শুড হ্যাভ রেড বুকস রেগুলারলি। আর এখানে বলা হচ্ছে বই পড়া উচিত ছিল, বুকস শুড হ্যাভ বিন রিডেন বললেন না, আবার রিড, রেড। ওকে। এবার দেখেন, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল। তাহলে আপনি বলতে পারেন দ্য টেররিস্ট অর দ্য মিসক্রিয়েন্টস শুড হ্যাভ বিন অ্যারেস্টেড। অ্যারেস্ট করার সমার্থক শব্দ হচ্ছে হেল্ড। বলতে পারেন ক্যাপচার্ড। ইমিডিয়েটলি, অতি দ্রুত, ইমিডিয়েটলি অথবা ভ্যারি সুন। ইমিডিয়েটলি বা ভ্যারি সুন। স্যার উপরে দেখান। আচ্ছা, উপরে দেখাচ্ছি। এই বিদ্যাবাড়ি ফোন দেয় কেন ভাই? দেখেন তো, বুঝলাম না, আমি ক্লাসে আছি জানে না। আচ্ছা, উপরে দেখান স্যার। এই যে আমি উপরে দেখাইছি বাবা, উপরে দেখাইছি। এই আপনাদেরকে আমি একটা PDF দিয়েছি, ওটার মধ্যে এটা দেয়া আছে। এই PDF আপনাদেরকে দেয়া আছে, আপনাদেরকে ট্রান্সলেশনে যে PDF দিয়েছি এটাই সেটা। আপনারা খেয়াল করেন নাই? এই PDF আপনার ঘরে সবারই দেয়া আছে। এরপরও যদি না পান আমার নক দিয়ে, আমি বললাম তো, আমি তো আছি আপনাকে লগে। এবার খেয়াল করেন, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। বর্তমান কালে কারো কাছে কিছু থাকা উচিত, খেয়াল করেন কিন্তু বর্তমান কালে থাকা উচিত। যেমন আপনি যদি বলেন যে ভাই আপনার এত টাকা কামাচ্ছেন, এত ক্লাস নিচ্ছেন, আপনার একটা গাড়ি থাকা উচিত, তাহলে বলবেন ইউ শুড হ্যাভ এ কার। আর যদি বলেন স্যার আপনি 20 বছর ধরে পড়াচ্ছেন, আপনার আরো 5 বছর আগে একটা গাড়ি থাকা উচিত ছিল। থাকা উচিত ছিল বোঝালে তখন হবে শুড হ্যাভ হ্যাড, সাথে আবার একটা নাউন। শুডের মারাত্মক ব্যবহার আছে, অনেকে পারে না এটা, অনেক স্টুডেন্ট ভুল করে। তাহলে দেখেন, তোমার কমন সেন্স থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ, তোমার কমন সেন্স থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ লিটল বিট। তাহলে এখানে একটা অফ দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কমন সেন্স। আর যদি বলেন তোমার কিছুটা কমন সেন্স থাকা উচিত ছিল, তখন হবে ইউ শুড হ্যাভ, আবার সাথে একটা হ্যাড আসবে, হ্যাড আ লিটল বিট অর আ লিটল বিট অফ কমন সেন্স। অনেকে হাত তুলতেছে, কাহিনী কি? মিতু, তাড়াতাড়ি কোন। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আম্মাজান, আছি ভালো আছি, বলেন। জি স্যার, এই যে স্যার অল্প অল্প নিয়ম দিলে একটু ভালো হতো, কারণ একটু প্র্যাকটিস করতে পারতাম, বেশি দিলে সব এলোমেলো হয়ে যায় স্যার। আচ্ছা, ট্রান্সলেশন একটু ঠিক অনুশীলনের আছে, উপর থাকলে মনে এখন হয়। ধরে নেন আমি অল্প দিয়ে শেষ করাই স্যার দিলাম। কলেজের বড় তো যতটুকু আছে আমি স্যার, করালাম না, প্রশ্ন মুখস্থ করলে- আমি যতটুকু জি করালাম স্যার। না, এতটুকু থেকে কোশ্চেন আসছে, তখন কি আপনি আমারে ছাড়বেন বলেন? জি আমি না তো স্যার, সেটা সম্ভবত বলি না, আজকে মানে এই আজকের যে ক্লাসটা হচ্ছে আজকে ট্রান্সলেশনের থার্ড জি ক্লাস, 3 নাম্বার ক্লাস। এখন আজকের পরে আপনাদের সাথে ওইভাবে আর ট্রান্সলেশন স্যার হবে না। 2 নম্বর না, আমি তো একটা করলাম আর এই একটা করলাম স্যার। না না, 3টা ক্লাস হয়েছে। একটা ছিল রিভার্স ট্রান্সলেশন, ওইটাই আমরা 2টো ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, জি। আর এই যে একটা, ও আচ্ছা আমাদের আচ্ছা। ট্রান্সলেশনের এটা তো নিয়ে সেই 3টা ক্লাস আমাদের হচ্ছে। স্যার কলেজের পড়াও তো আছে স্যার, এই জন্য মানে খুব বেশি প্রেসার পড়ে যাচ্ছে, যে মুখস্থ করা লাগে, আচ্ছা সেই জন্য আর কি। আচ্ছা, আমি বুঝতে পারছি বাবা, এখন কি করবো বলেন? আমি তো টপিক শেষ করতে পারবো না যে, না হলে। যে আচ্ছা ঠিক আছে স্যার, আপনার যেরকম সুবিধা হয়।
আচ্ছা, আমার সুবিধা না, মানে আমারও তো অসুবিধা, এত করালে তো আমারও কষ্ট। কি বলবো আমি যদি স্যার, কারণ অনেক পড়া প্রতিদিন, তো এই যে প্রশ্ন মুখস্থ করা লাগে, গ্রামার পড়া লাগে, মানে সব দিকেই স্যার খেয়াল করা লাগে আর কি। গ্রামার আসলে এই আপনাদের জন্য মাইন্ড করেন না, মানে যারা চর্চার ইংরেজির বিষয় স্টুডেন্ট, গ্রামার এগুলো। যারা ইংরেজির স্টুডেন্ট, হ্যাঁ, এরা একটা লাইফে জি সবচেয়ে চরম বোকামি করে কি, এরা ফার্স্ট ইয়ার থেকে টিউশনই করে না। টিউশনই না করলে এরা বাস খাবে বাবা। হ্যাঁ, যদি টিউশনই করে আসতেন, যেমন আমি টিউশনই করে করে আমারে মনে করেন আগে থেকেই পড়াইতে লাগছে, অনেক পড়াতে লাগছে, অ্যাডমিশন পড়াতে হয়। ইংলিশে পড়ছেন, স্যার, ভার্সিটি তখন অ্যাডমিশন পড়ান নাই, মানে আপনার কপাল খারাপ। এই আর কি, জি তাহলে স্যার, অনেক কিছু স্যার কাভার, তখন যাক মেয়েদের সমস্যা টিউশনি নাই। করে তো অনেক অনেক রিস্ক হয়ে যায় তো, আর তখন একাডেমিক দিকে বেশি আর কি খেয়াল দিছি, তো এই জন্য এইটা ঠিক, কখনো টিউশনের দিকে তো এইটা ঠিক, হ্যাঁ। হয়নি। জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করেন, কারো কাছে কিছু থাকা উচিত ছিল বোঝাচ্ছে এবার। যেমন তার একটা নতুন গাড়ি থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ হ্যাড এ নিউ কার। ওকে, হি শুড হ্যাভ হ্যাড আ নিউ কার, এরকম আছে। আজমিন মনে হয় কি যেন বলছিল। জি আজমিন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার বলেন। স্যার, আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আপনি একটা হচ্ছে বলছিলেন যে কাভার থাকলে ওভার হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুঁজে বের করছি, মানে ওখানে বুঝতে পারতেছি না। একটা সেন্টেন্স, আই স দ্য বার্ড ফ্লাই ড্যাশ এই দ্য আপনার একটা স্কাই। চরম, ওভার মাই হেড, তাই তো, ওভার দ্য লেক, এটা আমি করাইছি। আমি হ্যাঁ, আপনাদেরকে 3টা ওয়েতে প্রিপোজিশন পড়াইছি, আপনারা ভুলে গেছেন। আমি বলছি স্থির অবস্থায় কাভার করা বোঝালে ওভার বসে, আর যদি কোনো কিছুর উপর দিয়ে যাওয়া বোঝায় তখন ওভার বসে, সেটা গতিশীলে পড়াইছি। আমার স্থিরের দেখেন, আমার স্থিরের রুল যদি আপনি অস্থিরের ক্ষেত্রে দেন তাহলে তো বিপদ। আমি যদি বলি যে আমার আমার গায়ে একটা শার্ট আছে, এই যে আমার শরীরের উপরে একটা শার্ট আছে, শরীরকে কাভার করছে তাই ওভার বসছে। হ্যাঁ, আমি যদি বলি আমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল, আমার মাথার উপর দিয়ে একটা পোকা উড়ে গেল, উপর দিয়ে বোঝালে আবার ওভার বসে। আপনি প্রেপোজিশনের ক্লাসটা দেখেন, আমি নিজে নিয়েছি, আমি এভাবেই জি করাইছিলাম। স্যার, আপনি হয়তো দিয়েছেন স্যার, বুঝতে ভুল খুব সুন্দর করছেন ভাবে। বাবা। আমি এই জায়গাটা বুঝিনি তো স্যার, এখন ঠিক এই আছে তো? জন্য। জি স্যার। এক পাশ থেকে আরেক পাশে উপর দিয়ে চলে গেলে পার হওয়া বোঝালে ওভার বসে। আবার ওভার ওভার বসে। শব্দটা অ্যাডভার্ব হতে পারে, যেমন আমি বলতে পারি আজমিন ইজ স্মার্ট, আপনি জিজ্ঞেস করলেন কেমন স্মার্ট, আমি বললাম আজমিন ইজ ওভার ভ্যারি স্মার্ট। স্মার্ট। ভ্যারি না বলে আমি বলতে পারি আজমিন ইজ ওভার স্মার্ট, তখন এটা আবার অ্যাডভার্ব হয়ে গেছে, ওভার মানে ভ্যারি। ওকে, আচ্ছা ধন্যবাদ। রত্না বলেন তাড়াতাড়ি। স্যার রত্না কবে না। সোনিয়া বলেন। স্যার 10টা লেকচার হয়ে গেল, 10টা লেকচার হয় না ইমতিয়াজ ভাই, 9টা লেকচার হয়েছে, আজকে লেকচার নাম্বার 9, নেক্সট ক্লাসে 10 নাম্বার হবে। ওকে, আচ্ছা এখন দেখেন, এগুলো প্র্যাকটিস না করলে বিপদে পড়বেন। এরপরে দেখেন ক্যান, আমি ডিটেলস দিয়ে দেবো না আপনাদেরকে। কেউ কোনো কিছু করার সামর্থ্য রাখে বোঝালে, বা কেউ কোনো কিছু করতে পারে, ক্যান প্লাস ভি ওয়ান। অন্যদিকে কোন একটা কাজ করা যেতে পারে কিন্তু সেটা কে করবে উল্লেখ নাই। খেয়াল করেন, আমরা উদাহরণ দিই, এক্ষেত্রে ক্যান প্লাস ভি ওয়ান, কিন্তু প্যাসিভে ক্যান বি প্লাস ভি থ্রি। আমি একটা উদাহরণ দিই, দেখেন, যেমন এই যে দেখেন, এই শব্দ হচ্ছে কার, আনমিউট করেন। আফিয়া ইংরেজি উপন্যাস পড়তে পারে, তার মানে আফিয়া ক্যান রিড ইংলিশ নভেলস। কিরে, পাশে শব্দ হচ্ছে এরপরও সে মিউট করে না কেন? আচ্ছা, এবার দেখেন, এখন ইংরেজি উপন্যাস পড়া যেতে পারে, ধরেন আমরা বললাম যে এখন কাজটা করা যেতে পারে, কাজটা কে করবে উল্লেখ নাই, তাহলে ইংলিশ নভেলস ক্যান বি রেড নাও। এবার আসেন, খুব ইন্টারেস্টিং একটা লাইন, দেখে এটা আপনারা পারেন কিনা। দেশের বিস্তীর্ণ পতিত জমিগুলোকে বৃক্ষরোপণের আওতায় আনা যেতে পারে। তো আনার ইংরেজি কি বাবা? ব্রিং। এটা হচ্ছে ভার্ব। কোন জিনিসটাকে আনা যেতে পারে? দেশের বিস্তীর্ণ পতিত জমিগুলোকে। তাহলে বিস্তীর্ণ মানে হচ্ছে ভ্যাস্ট, পতিত জমি মানে ফেলে রাখা জমি। খেয়াল করেন, ফেলে রাখা জমি আর অনুর্বর জমি কিন্তু এক না। অনেক সময় আমরা উর্বর জমিরও ফেলে রাখি। ফেলে রাখা জমির ইংরেজি হচ্ছে ফ্যালো ল্যান্ডস। ফ্যালো ল্যান্ডস প্লুরাল কিন্তু। তাহলে আমরা বলবো
দেশের বিস্তীর্ণ পতিত জমিগুলোকে দা ভ্যাস্ট ফ্যালো, FA হবে, হ্যাঁ, ফলো না ফ্যালো, ল্যান্ডস অফ দ্য কান্ট্রি। এইবার আনা যেতে পারে ক্যান বি ব্রট। আওতায় মানে অধীনে, আর অধীনে বোঝালে আমরা আন্ডার ব্যবহার করি। হুম, বৃক্ষরোপণ, আন্ডার, বৃক্ষরোপণ ইংরেজি বলেন, ট্রি প্লান্টেশন বলবেন না, বলবেন অ্যাফরেস্টেশন। তাহলে দেখেন, গাছ গাছ লাগানোর ইংরেজি হচ্ছে ট্রি প্লান্টেশন, এটাকে এক শব্দে বলবেন অ্যাফরেস্টেশন। গাছ কাটার ইংরেজি হচ্ছে কি বলবেন? ট্রি কাটিং অর কাটিং অফ ট্রি, কিন্তু আমরা তো সেটা বলি না, আমরা কি বলি? ডিফরেস্টেশন। তাহলে ডিফরেস্টেশনটারে আপনি অ্যাফরেস্টেশনে কনভার্ট করে দেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এ ডিফরেস্টেশন মানে বৃক্ষ কর্তন, অ্যাফরেস্টেশন মানে হচ্ছে গাছ লাগানো আর কি। আচ্ছা, এই ব্যাচে যারা যারা আছেন, হ্যাঁ, ওই যে অনেকে ভার্ব নিয়ে প্রবলেম বলছিলেন আর কি, তো আমরা 7টায়, মানে আমি আজকে একটা লাইভ নেব ইনশাল্লাহ, হ্যাঁ, আজকে 7টায় আমি এই যে বিদ্যাবাড়ি পেজ থেকে লাইভে আসবো। যারা ওই যে জিরান্ড, পার্টিসিপল বা ভার্ব, ইভেন 47তম বিসিএস, সরি, হ্যাঁ, 46তম বিসিএস এর 2-একটা ট্রিকি কোশ্চেন ছিল ভার্ব রিলেটেড, অনেকে বোঝেন নাই, এটা আমি আজকে সলভ করাই দিব আর কি। হ্যাঁ, আপনারা 7টায় ফ্রি থাকলে ক্লাসটাতে জয়েন করতে পারেন। সোনিয়া বলতেছেন 7টায় কলেজ লেভেলের ক্লাস আছে। আচ্ছা, তাহলে আর দেখা হচ্ছে না, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা জি, কে কথা বলতে চান একটু হাত উত্তোলন করেন। রাশেদ ভাই, জি বলেন, রাশেদ ভাই, রাশেদ ভাই বলেন। আচ্ছা, রাশেদ ভাই নাই, সোনিয়া খাতুন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন বলেন। স্যার, আপনি কি আর এই যে ট্রান্সফরমেশন আর পড়াবেন না? ট্রান্সফরমেশন আমরা আর ক্লাস পাবো না। আচ্ছা স্যার, এখানে তো অনেকগুলো রুলস আছে যেগুলো আপনি পড়ান নাই বা বাদ রয়ে গেছে, এগুলো শীট দেবো না? পিডিএফ শীট দিতে পারবেন না? দিয়েছি তো আপনাদেরকে, পিডিএফ দিতে পারবেন না মানে কি? দিয়ে দিয়ে দিছি তো, স্যার আপনি না দেখেন না, নাই তাহলে? অনেক রুলস আছে তো স্যার, এগুলোর বাইরে অনেকগুলো আছে যেগুলো আমরা এক্সারসাইজ করতে গেলে পাই, কিন্তু এগুলো আমরা পারি না বা এগুলো এখানে নাই। অ্যাফারমেটিভ, নেগেটিভ, তাছাড়া এগুলো স্যার, এগুলো এগুলো নাই। স্যার এই যে সেন্টেন্স থেকে ভয়েস থেকে এগুলো তো আছে অনেকগুলো স্যার। আচ্ছা ঠিক আছে, আমারে মনে করাই দিন, আমি অফিসে বলে ওনাদের কাছে এগুলোর পিডিএফ বানানো আছে, দিয়ে দিবে আপনাদেরকে। আসসালামু স্যার আলাইকুম। আমি ক্লাসের শেষে বলে যাচ্ছি, আমি অফিসে বলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনতেছি, বলেন। স্যার, আপনি বলছিলেন যে কাপড় যদি পরিধান করি তাহলে সেটা ওভার হয়। হুম, কভার Preposition- করলে হবে না। না না, কাপড় পরিধান করলে ওভার হয় আমি কথা জীবনেও বলি নাই। আমি বলছি আমরা যদি ঢাকা বোঝাই তাহলে ওভার হয়। আপনি যদি বলেন যে ভাই, আপনি যদি বলেন যে ভাই আমি আমার পাঞ্জাবির উপর একটা কোটি পরছি, তাহলে এই জি কোটি আপনার পাঞ্জাবিরে কাভার করছে, তখন ওভার হবে। আপনি যদি হুম, বলেন যে আমার ছোট বাচ্চাটা বিছানায় শুয়ে রয়েছে, আমি বাচ্চার গায়ের উপর কাঁথা টেনে দিলাম, জি এই তাইলে কাভার কাভার করলে ওভার হবে। কাভার বোঝায় নাই, সেক্ষেত্রে ওভার হবে না জীবনেও। জি স্যার, এখানে আরেকটা কোয়েশ্চন হচ্ছে আমার। তার পরনের শাড়িটি খুব দামি ছিল। হুম তার পরনের শাড়িটি খুব দামি। হুম হুম। এখানে দ্য শাড়ি অন হার ইজ ভেরি এক্সপেন্সিভ। দ্য শাড়ি অন হার ভেরি এক্সপেন্সিভ, এখানে ওভার কেন হয়নি স্যার? এ- এটা একটা ব্যতিক্রম নিয়ম বলতে পারেন। যেমন লাল শাড়ি পরিহিত মহিলাটি, ইংরেজি কি বলবেন? কিছু ব্যতিক্রম আছে আর কি, সবসময় তো রুল কাজে লাগে না আসলে। যেমন আপনি যদি বলেন কালো শার্ট পরা ছেলেটা, কি বলবেন? স্যার, হ্যালো, এটা কি হবে স্যার? তাহলে কি বলবেন? দ্য ম্যান ইন ব্ল্যাক, দ্য ম্যান ইন ব্ল্যাক শার্ট। দেখছেন, চলে আসে এরকম আর কি। ইব্রাহিম খলিল একটা মারাত্মক প্রশ্ন করছে, এইটা আসলে আমি কি বলবো জানেন? আহ এটা লেখার কারণে বাংলাদেশের সো কল্ড একজন লেখক আছে, সবসময় দেখবেন যার ওরে ব্লক মারে, বুঝছেন, উনি নিজে আইসা আমার বকা দিয়ে গেছে একবার, ওই যে এই প্রশ্নটার ব্যাখ্যা আমি দেওয়ার কারণে, বুঝছেন। এই যে লেকচারার অফ ইংলিশ হবে নাকি লেকচারার ইন ইংলিশ হবে, মাথায় রাখবেন। লেকচারার অফ ইংলিশ মানে ইংরেজির শিক্ষক, আর লেকচারার ইন ইংলিশ মানে হচ্ছে আমি ধরে নেন ফিজিক্স পড়াই, কেমিস্ট্রি পড়াই, বায়োলজি পড়াই, ম্যাথমেটিক্স পড়াই, কিন্তু আমার আমার হচ্ছে গিয়ে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ। আমি ইংরেজিতে ম্যাথ পড়াই, তার মানে আমি হচ্ছে লেকচারার ইন ইংলিশ অফ ম্যাথমেটিক্স। ম্যাথ আমি ইংলিশে পড়াই, খেয়াল করেন কিন্তু। ইংরেজির শিক্ষক মানে ইংরেজি সাবজেক্টের শিক্ষকের ইংরেজি, এটার ইংরেজি হচ্ছে লেকচারার অফ ইংলিশ।
আমি যে কোনো সাবজেক্টের টিচার কিন্তু আমি পড়াই ইংলিশে, তাহলে হচ্ছে লেকচারার ইন ইংলিশ। বাংলাদেশে এটা প্রচলিত ভুল, সবাই এই কাজটা করে। দেখবেন অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ লেকচারার ইন ইংলিশ লেখে, নো, লেকচারার অফ ইংলিশ। বিশ্বাস না হলে এখনই গুগলে সার্চ দেন, চ্যাট জিপিটিতে গিয়ে লেখেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লেকচারার অফ ইংলিশ অ্যান্ড লেকচারার ইন ইংলিশ, আপনার পার্থক্য বলে দিবে। হ্যাঁ, আমি আমার প্রোফাইলে এটা লিখে রাখছি বলে আমি নাম বললাম না। বাংলাদেশে সবচেয়ে বেশি লাফালাফি করে একজন লেখক আছে, সবাই চিনেন, আপনার হ্যাঁ চিনেন এরকম কেউ নাই। আমার জি ইনবক্সে জি এসে আমার বাপ মা তুলে বকা দিয়ে গেছিল। আমার অনেক ভালো রাখুক, ওনার জন্য আমি দোয়া করি। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা। খালি লেকচারার অফ লেকচারার ইন লিখে জি স্যার স্যার আমরা লিখে হচ্ছে অনুবাদ, স্যার অনুবাদ যদি সরাসরি ওই সেন্টেন্সটারই অনুবাদ না করে আমরা যদি ওই অনুবাদের ভাবানুবাদ বুঝাই, তাহলে স্যার নাম্বার দিব না পরীক্ষায়? মাথায় রাখবেন, ভাবানুবাদ হচ্ছে বেস্ট অনুবাদ। ভাবানুবাদ হচ্ছে বেস্ট অনুবাদ। আপনি অনুবাদ দিলেই হবে, সমস্যা নাই। ওকে, স্যার, অনেক তবে সময় দেখেন দেখা যায় কি যে সরাসরি এই সেন্টেন্সটা অনুবাদ করতে পারতেছে না, কিন্তু এরকম ভাবে অন্যভাবে বোঝানো যাচ্ছে যে এরকম হয়, হ্যাঁ তখন হ্যাঁ, কি ঘুরায় হবে না অনুবাদ স্যার? করতে পারলে এনাফ এনাফ হবে। রিটেনে হবে, প্রিলিতে হবে না, মাথায় রেখেন। যদি আপনার এমসিকিউ 4টা অপশন দেওয়া থাকে তখন বেস্ট অপশনটা নিতে হবে প্রিলির আচ্ছা ক্ষেত্রে স্যার, আর কি। আর রিটেনের ক্ষেত্রে আপনি ঘুরাই আপনার ফিরাই লিখছেন, আপনারটা হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার স্যার অনেক আমি সময় তো একটা অনেকগুলো কথা বলতে চাই। এক্সারসাইজ হ্যালো করি অনুবাদ। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার বলেন। স্যার বলেন বলেন আমি বাবা। একটু কথাটা শেষ করি স্যার। আচ্ছা আচ্ছা, বলেন। স্যার অনুবাদ তো করি, বাসায় এক্সারসাইজ করি, করার পরে মানে এটা কি হচ্ছে বা হচ্ছে না এরকম ক্লিয়ার হওয়ার জন্য কিভাবে স্যার আপনার কাছে সাহায্য নিতে পারি? এইটা আমার কাছে বাবা, বিশ্বাস করেন, আপনারা তো রাগ করবেন, মানে আমাদের তো অনেকগুলো ব্যাচ, বুঝছেন। প্রতি ব্যাচের মানে আমাদের কতগুলো ব্যাচ ভাই সব মেলায়? বিদ্যালয়ের স্টুডেন্ট 50,000 হবে না? অলমোস্ট ধরে নেন, 40,000 প্লাস আল্লাহর রহমতে আর কি আমাদের স্টুডেন্ট। এখন দেখেন, আমি ধরে নেন স্টুডেন্ট 4,000 স্টুডেন্টের ক্লাস পাই। আমরা তো আর ওই আপনাদের ব্যাচেই শুধু ফেসবুক আইডি স্যারদেরটা জানছেন, অন্যরা জানে না। কিন্তু স্টুডেন্ট হচ্ছে গিয়ে চরম টাইপের চালাক মানুষ আর কি ভাই, বুঝছেন। এটা জাসুসি বলে আর কি হিন্দিতে। এরা জাসুসি করে টিচারে খুঁজে বাইর করে ফেলে আর কি। তো টিচারে বের করে, বিশ্বাস করবেন, প্রতিদিন কম পক্ষে আমার 1,000 মেসেজ আসে। হ্যাঁ, আমি বাসায় যাওয়ার পরে যে মেসেজের রিপ্লাই দিলে আমার বউ চাতে, আর যদি মেয়ে মানুষের রিপ্লাই দেখে তাহলে তো বুঝতেই পারতেছেন। হাজার হোক আমার একটা মাত্র চকলেট কালারের বউ, এটারে চেতালে তো খবর আছে বাবা। এই আমি চেষ্টা করি আর কি, আপনি আমার মেসেজ দিয়ে আমি ফ্রি আপনার রিপ্লাই দিব। সেক্ষেত্রে 2-3 দিন লেট হলে আবার বকা দিয়েন না, বললেন না যে বেটার ভাব বেশি। হ্যাঁ, মানে ভাব নেওয়ার সুযোগই তো নাই রে বাবা। স্যার আপনি যে এখন শিখাইছেন উডের ব্যবহার, সুরের ব্যবহার, হ্যাঁ হ্যাঁ, ক্যানের আমি ব্যবহার, আপনাকে এগুলো উডের তো ব্যবহার 10 ভাগের 1 ভাগ শিখাইছি। পুরো পিডিএফটা আমার মনে থাকে না বাবা, আমার এটা একটা বিশাল সমস্যা, বুঝছেন। আপনি আমারে জাস্ট তাই একটু মনে করাই দিন, আমার আজকে রাতে বাসায় যাইতে যেতে আমার আজকে 11টা পার হবে, আজকে পারবো না, সরি, আমার খুব জরুরি কাজ আছে। কালকে মনে করাই দিন, আমার এই সন্ধ্যা 7টা-8টার পরে আমি কালকে দিয়ে দেবো যেটা যেটা পিডিএফ লাগবে। ক্লাস শেষ তাহলে, হ্যাঁ ভালো থাকেন। এখন নামাজের আচ্ছা ব্রেক, আমার আবার একটা লাইভ আছে। পিডিএফ নিয়ে যে একটা কথাই বলতে চাই শুধু স্যার সবার জন্য। জি বলেন। স্যার হচ্ছে যে পিডিএফ অ্যাকচুয়ালি একবার ক্লিক করাতে ডাউনলোড হয়ে যায়, হয়তো অনেকেই এটা বুঝতে পারে না যে ডাউনলোড হয়ে গেছে, কিন্তু তারপরে গিয়ে ওপেন করতে হয় ফাইলে গিয়ে, এটা হয়তো অনেকেই বুঝতে পারে না, ডাউনলোড স্টোর হ্যাঁ হয়ে হ্যাঁ, থাকে। অনেকে খুঁজে পায় না এই কোথায় কারণে আছে। ওটা কোথায় হচ্ছে এটা খুঁজে পায় না, কিন্তু হ্যাঁ ওরা যদি একটু ডাউনলোড ফাইলগুলো মাই ফাইলে গিয়ে চেক করে তাহলে হয়তো পাইতে পারে। হ্যাঁ কিংবা হ্যাঁ হ্যাঁ, উপরে নোটিফিকেশন থাকে যে ডাউনলোড সাকসেসফুল, ওখানে ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যায় অটোমেটিক ফোনের এটা ব্রাউজার সবাই দিয়ে। জানে আর কি, না বললে হবে। তো ভালো থাকেন, আমার আবার আরেকটা ক্লাস আছে বাবা। আসসালামু আলাইকুম।